কি অবস্থা তোমাদের সবার? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? একটু কুইকলি আমাকে কমেন্টে জানায় তো। হোপফুলি তোমরা সবাই আমার কথা স্পষ্ট শুনতে পারতেছো। আমরা আজকে চেষ্টা করবো কোষ বিভাজন চ্যাপ্টারকে শেষ করার জন্য। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে মিওসিস অন পড়তেছিলাম। এই যে এখানে আমরা যা দেখতে পারতেছি এটা হচ্ছে মিওসিস 1 এর অংশ। দেখো তোমরা অনেকে আবার আমাকে বলো যে ভাইয়া আপনি ক্লাসে খালি পড়াইতে থাকেন, কোনো মোটিভেশন দেন না, কোনো গল্পও করেন না, এরকম অনেকে তোমরা বলো। হ্যাঁ, আসলে কি মোটিভেশন দিব বলো? কারণ অলরেডি বহুত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বানানো আছে যেগুলো দেখলে তুমি মোটিভেশন ভরপুর পাবা। আর আমি একটা কথা বিশ্বাসী, সেটা হচ্ছে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। যে নিজে সেলফ মোটিভেটেড না, তাকে হাজার মোটিভেশন দিলে সে কাজ করবে না। দ্যাটস রিয়েলিটি। আর একটা ব্যাপার হচ্ছে যে ক্লাসের টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সময় গুরুত্বপূর্ণ, আমার সময় গুরুত্বপূর্ণ। তো এই জন্য লাইভ ক্লাসে সময় অপচয় হোক এই জিনিসটা আমি আসলে চাই না। দ্যাটস ওয়াই আসলে গল্প করি না। বুঝতে পারছো কি বলছি? ওকে, তো লাস্ট ক্লাসে আমরা প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, এলোফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান দেখছি। তো একটা কথা আমি একটু কারেকশন করে দিচ্ছি যে প্রোফেজ ওয়ান যে দশা ছিল, প্রোফেজ ওয়ানের মধ্যে কি ছিল? লেপটোটিন। প্রোফেজ ওয়ানের মধ্যে ছিল জাইগোটিন। তারপরে কি ছিল? প্যাকাইটিন। স্পেলিংটা একটু দেখে নিও বা বইয়ে। তারপরে ডিপ্লোটিন, এন্ড লাস্টে হচ্ছে ডায়াকাইনেসিস। তো একটা ব্যাপার একটু মাথায় রাখবা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এই পর্যন্ত নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কোনো পরিবর্তন দেখা যায় না। মাথায় রাখবা কিন্তু এই পর্যন্ত কোনো পরিবর্তন দেখা যায় না। নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস ঠিকঠাকই থাকে। ডিপ্লোটিন ধাপ থেকে আস্তে আস্তে এদের বিলুপ্তি শুরু হয় এবং ডায়াকাইনেসিসে মোটামুটি অবলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রাখবা। তাহলে এই জিনিসটা অনেকে পেঁচায় যায় যে আসলে কোনখানে কি হয়। তো আমি আবার একটু বলে দিলাম, ঠিক আছে। নিউক্লিওলাসটা সবার আগে অদৃশ্য হয়, নিউক্লিয়ার মেমব্রেন, তারপর আস্তে আস্তে অদৃশ্যর দিকে যায়। সাউন্ড কম বলতেছে অনেকে, একটু চেক করে দাঁড়াও। সাউন্ড ঠিকঠাক আছে না? আমার মতো মনে হয় ঠিকঠাকই আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাটিন এইটুকু ধাপে নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিওলাসের কোনো তেমন কিছু দেখা যায় না। ডিপ্লোটিন থেকে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন এগুলো আস্তে আস্তে বিলুপ্তি ঘটতে থাকে। ডায়াকাইনেসিসে নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত ঘটে যায়, নিউক্লিয়ার মেমব্রেনের অবিলুপ্ত হতে থাকে। অবিলুপ্ত হতে থাকে মানে হচ্ছে মানে বিলুপ্তির দিকে আস্তে আস্তে যেতে থাকে। বাট এইটুকু ধাপে নো চেঞ্জ ইন নিউক্লিয়ার মেমব্রেন, নো চেঞ্জ ইন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস। এই কথাটা একটু মাথায় রেখো। হ্যাঁ, একটু এটা একটু মনে রেখো। এটা আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে, ভাবছিলাম বলে দিব। অনেক কম সাউন্ড। ফেসবুকে কি সাউন্ড কম? হ্যালো হ্যালো, ফেসবুকেও কি সাউন্ড কম পাওয়া যাচ্ছে? ফেসবুকে তো আজকে কমেন্ট দেখা যাচ্ছে না। আস্তে আস্তে ফেসবুকে লাইভ নেওয়া বন্ধ করে দিতে হবে। ফেসবুকে তো কোনো কমেন্টই নেই। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ফেসবুক বলতেছে সাউন্ড ঠিক আছে। ফেসবুকে বলতেছে সাউন্ড ঠিক আছে। ওইভাবে কোনো সমস্যা হয়তো ভাই, একদিন ফেসবুকের প্রবলেম, একদিন ওইভাবে প্রবলেম। ঠিকঠাকই আছে, তাহলে তোমরা প্যারা দিও না, ঠিকঠাকই আছে। এখন আসো, আমরা টেলোফেজ ধাপ পর্যন্ত এরকম ঘটনা ঘটতে দেখছি। আমরা অলরেডি প্যাকাইটিন ধাপে, প্রোফেজ একের প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার হতে দেখছি। ক্রসিং ওভার কেমনে হয় না হয় সব আমরা জানি। ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস ধাপে প্রান্তীয়করণ হতে দেখছি। তারপরে হচ্ছে মেটাফেজ এক ধাপে বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়েছে। এখানে আগের দিন একটু গোলমাল হয়ে গেছিল, পয়সাটা ঠিক করে নেওয়া হয়েছে। দেন অ্যানাফেজের দুই মেরুর দিকে গেছে। টেলোফেজে একদম নতুন দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। টেলোফেজের শেষ থেকে যে ঘটনা ঘটবে, এই মাঝ বরাবর কোষ প্লেট তৈরি হওয়া শুরু করবে। যদি সেটা উদ্ভিদ কোষ হয়, কোষ প্লেট তৈরি হওয়া শুরু করবে। টেলোফেজের ঘটনাটা স্ট্রাকচারটা দেখো, এখানে কিন্তু নিউক্লিয়াসের মেমব্রেন চলে আসছে,
নিউক্লিওলাসও কিন্তু চলে আসছে, এই যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন চলে আসছে। আগের ক্লাসে পড়া কিন্তু জানতে হবে একটু, হ্যাঁ। এখন আজকে শেষ ক্লাস, যেটা বলতেছিলাম, খেয়াল করো, এটা একটা ক্রোমোজোম, এন আর একটা ক্রোমোজোম, টোটাল ক্রোমোজোম দুইটা। একটা কোষে দুইটা ক্রোমোজোম। আমরা শুরু করছিলাম কয়টা দিয়ে বলো? আমরা শুরু করছিলাম কয়টা ক্রোমোজোম দিয়ে? আমরা শুরু করছিলাম 4টা ক্রোমোজোম দিয়ে, কিন্তু এখন ক্রোমোজোম হয়ে গেছে 2টা। কিন্তু ক্রোমোজোমের ভিতরে স্টিল কি আছে? 2টা করে ক্রোমাটিড আছে। 2টা করে ক্রোমাটিড কিন্তু স্টিল বিদ্যমান আছে, যে 2টা ক্রোমোজোম বা 2টা করে ক্রোমাটিড কিন্তু স্টিল আছে। এগুলোকে পুরোপুরি ক্রোমোজোম শিফট করতে হবে, ক্রোমাটিডকে ভাঙতে হবে। যার কারণে এখন আমরা মিওসিস কততে যাব? 2-এ যাব। আর মিওসিস 2 দেখতে হুবহু কার মতো? মিওসিস 2 দেখতে হুবহু মাইটোসিসের মতো। তাহলে এখন আমরা আছি মিওসিস 2। তাহলে আমাদের হেডিং হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 হুবহু মাইটোসিসের মতো। দেখো, এটা মিওসিস 2 এর প্রোফেজ 1। এটা আমি আগে থেকে রেডি করে রাখছি। প্রোফেজ 1 না, প্রোফেজ 2 বলে 1 বলে ফেলছি। এটা আমরা আগে থেকে রেডি করে রাখছি। কেন আগে থেকে রেডি করে রাখছি? দেখো ওইখানে যেটা আছে খেয়াল করো, একটা নীল সংশ্লেষের দুটা কমলা, দুটা পার্পল, মানে যেটা আমরা আগের দিন নীলটাকে বলছিলাম বাবার ক্রোমোজোম, আর কমলাটাকে বলছিলাম বা গোলাপিটাকে বলছিলাম মায়ের ক্রোমোজোম। তাহলে এখন কি হলো? বাবার ক্রোমোজোম আর বাবার ক্রোমোজোম থাকলো না, অল্প একটু মায়ের ক্রোমোজোম পেয়ে গেল। মায়ের ক্রোমোজোম আর মায়ের ক্রোমোজোম থাকলো না, অল্প একটু নীল ক্রোমোজোম পেয়ে গেল। এটাকে তো ক্রসিং ওভার বলে, আগের ক্লাসে তো ক্রসিং ওভার দেখছি। তো এই জিনিসটাকেই আমরা আর কি এখানে একটু গুছায় আঁকাইছি, আর কিচ্ছু না। মাঝখানে কোস্টলেট দিয়ে দিছি, নিউক্লিয়াসের মেমব্রেন, নিউক্লিয়াস দিয়ে দিছি। এইটাই হচ্ছে প্রোফেজ 2। তাহলে প্রোফেজ 2 এ কি হবে? দেখো, প্রোফেজ 2 এ পারিত্যাগ করে খাটোমোটা হবে, অ্যাজ ইট ইজ আগের মতো সংকুচিত হবে, ঠিক আছে। এইখানে আর দুইটা ক্রোমাটিড আলাদাভাবে হওয়ার দরকার নেই। খেয়াল করো, আগের যে টেলোফেজ ধাপ, আগের টেলোফেজ ধাপে ক্রোমাটিড অবস্থায় ছিল, এখন যেই প্রোফেজ 2 ধাপ, এখানেও সেটা ক্রোমাটিড অবস্থায় আছে। অর্থাৎ এখানে মানে কি বলে, ক্রোমাটিডে ভাগ হওয়াটার আলাদাভাবে কোনো প্রয়োজন নাই, মানে সে এইভাবে হয়েই থাকবে, তার সামনের দিকে আগাবে। যার কারণে দেখো, আমি একটা কথা বলছিলাম, সাইটোকাইনেসিস একটা কিন্তু সেভাবে করে হয় না। হইলেও হয়, একেবারে হয় না যে তা না, হয়, বাট সেটা ওইরকম ভাবে কোনো প্রমিনিয়েন্ট কোনো কিছু না। সাইটোকাইনেসিস 1 আমি যেটা পড়াই নাই। মাঝখানে ইন্টারকাইনেসিস হয়েছে, সেখানে ডিএনএ বাদে আরএনএ তৈরি হয়েছে, প্রোটিন তৈরি হয়েছে, কত আগের ক্লাসের কথাবার্তা। তো এইখানে আমাদের যে জিনিসটা হইলো, পানি ত্যাগ করে খাটোমোটা হইলো, এখানে আরো খাটোমোটা হইলো, ছোট হইলো, কিন্তু ওই যে ক্রোমাটিডে ভাগ হওয়ার প্রয়োজন পড়লো না, কারণ সে আগে থেকেই ওইরকম ভাগ সেপারেট হয়েই আছে, ঠিক আছে। একজন প্রশ্ন করছো, মিওসিস 1 আর 1-এর 2 ভাগ করা কেন? এখানেও ফার্স্টেই সেন্ট্রোমিয়ার থাকবে, ক্রোমাটিড থাকবে। ইয়েস, ফার্স্টেই ক্রোমাটিড থাকবে। আগের প্রশ্ন আমি বুঝি নাই। তাহলে এই হচ্ছে প্রোফেজ 2। প্রোফেজ 2 থেকে আর কোনো কথাবার্তা নাই। এবারে আমরা আসবো মেটাফেজ 2। মেটাফেজ 2, প্রোফেজ প্রোফেজ 2 এ, সরি, মেটাফেজ 1 এ, মেটাফেজ 1 এ अगेन আগেরটায় মেটাফেজ 1 এ যে ব্যাপারটা ছিল, বিষুবীয় অঞ্চলে আসছিল ঠিকঠাক, এখানে কোনো প্রবলেম ছিল না। বিষুবীয় অঞ্চলে আসা নিয়ে কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা হয়ে গেছিল এরপরে। কি প্রবলেম? নরমালি মেটাফেজে কি হয়? সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, হয় কিনা বলো? মেটাফেজে নরমালি কি হয়? মেটাফেজে নরমালি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। এই সেন্ট্রোমিয়ার বিভক্ত রিলেটেড ঘটনাটা আমরা মিওসিস 1 এ কি পাইছিলাম বলো? সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ঘটনাটাকে আমরা মিওসিস 1 এ পাইছিলাম? পাইনি। যার কারণে দুই দিকে অর্ধেক অর্ধেক ক্রোমোজোম চলে গেছিল, রাইট? যদি সেন্ট্রোমিয়ার ভাগ হইতো, তাহলে অ্যানাফেজ ধাপে ওইদিকে 4টা যেত, এদিকে 4টা যেত, কারণ এখান থেকে তো, এই যে একটা থেকে তো 2টা ক্রোমোজোম তৈরি হওয়া সম্ভব, এখান থেকেও 2টা ক্রোমোজোম তৈরি হওয়া সম্ভব, এখান থেকেও 2টা ক্রোমোজোম, এখান থেকেও 2টা ক্রোমোজোম, তাহলে টোটাল 8টা ক্রোমোজোম হওয়া সম্ভব ছিল। ওইদিকে 4টা যেত, এদিকে 4টা যেত, তাহলে ক্রোমোজোম সমান সমান থাকতো, যেটা মাইটোসিসে হয়। তো সেন্ট্রোমিয়ার ভাগ না হওয়ার কারণে অ্যানাফেজ ধাপে এইদিকে যায় 2টা, এদিকে যায় 2টা, যার ফলে উভয় দিকে দূরে দূরে করে যে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। এটাই মিওসিস 1 এর একটা বিশেষ ঘটনা, যেটা মেটাফেজ 1 এ ঘটছে। এখন যে মেটাফেজটা আমরা দেখতেছি, মেটাফেজ 2, এটা কার মতো? মাইটোসিসের মতো। তাহলে এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে নাকি হবে না? স্যার আজকে আমি ফার্স্ট জয়েন করলাম, এখন আমরা কি করা দরকার? আজকে যতটুকু পারো বোঝার চেষ্টা করো, সমস্যা নাই। আর নেক্সট থেকে লাইভ ক্লাসগুলো করো। মানে আজকে এই সাইকেলের আমার আপাতত ফার্স্ট ক্লাস, লাস্ট ক্লাস। এরপরে সাইকেল 2 এর প্রাণীবিজ্ঞান শুরু হবে, সাইকেল 2 এর প্রাণীবিজ্ঞানতা শুরু হবে, ওরা তোমরা অবশ্যই করবা। আর তোমাদের কাছে আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, যদি এমন আমরা করি, রবি মঙ্গল আমরা যদি
প্রাণীবিজ্ঞান পড়ি আর বৃহস্পতিবার যদি আমরা কোর্স রসায়নটা চালাই যাই সপ্তাহে একদিন করে, তাহলে দুটোই কিন্তু চলবে। তোমার রাজি কিনা? যদি রাজি থাকো তাহলে আমি ওইভাবে চালাবো। তোমার একটু আমাকে কমেন্টে জানাও। রবি মঙ্গল আমরা প্রাণীবিজ্ঞান পড়াবো আর বৃহস্পতিবার আমরা কোর্স রসায়ন পড়াবো। তাহলে কি হবে, প্রাণীবিজ্ঞানের প্রাণীবিজ্ঞানটা শেষ হইতে হইতে এখানে কোর্স রসায়ন শেষ হয়ে যাবে। সবারটাই থাকলো, দুজনেরটাই থাকলো। বলো ভালো হয় কিনা? তাহলে আমরা রবি মঙ্গল পড়বো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, প্রাণী বিভিন্নতা, শ্রেণীবিন্যাস। আর বৃহস্পতিবারে এসে আমরা পড়বো হচ্ছে কোষ রসায়ন। আর যদি এক্সট্রা ক্লাস দিতে পারি তাহলে শুক্র শনিতে একটু এক্সট্রা ক্লাস করে 1 ঘন্টা কোষ রসায়ন পড়াই দিব। কি বলো? এটা আই থিঙ্ক ভালো হয়। তাহলে আমি এটাই ফাইনাল করি। ঠিক আছে, এটাই ফাইনাল করি, কি বলো? তারপরে বাকি সবার মতামত নিয়ে নিব গ্রুপে, তারপর তোমাদের জানাবো। আর বই, সেকেন্ড বইটা যেটা প্রাণী বিভিন্নতা মানে প্রাণী বিজ্ঞানের সেকেন্ড বই যেটা, এটা আমার হাতে 15 তারিখ আসবে, আমি যতটুকু জানি। আমার পাঠিয়ে দিছি বই প্রেসে, 15 তারিখ আমার হাতে আসবে। তারপর থেকে হয়তো তোমরা অর্ডার করতে পারবা ইনশাল্লাহ, 15-16 তারিখের পর থেকে। ওকে, এখন তাহলে আমরা মেটাফেজে যাচ্ছি। মেটাফেজে যে ঘটনাটা ঘটবে স্যার, এরা প্রথমত বিষুবীয় অঞ্চলে সজ্জিত হবে। ও আরেকটা কথা, এইটার প্রোফেজে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকবে। এটা আমি ইচ্ছা করে রাখছিলাম, এটা তোমাদের বোঝানোর জন্য যে আস্তে আস্তে কি হবে, বিলুপ্ত হবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে কি হবে, বিলুপ্ত হবে। তাহলে এরকম ডট 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 এই কথাটা বলে দিবা, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে। হবে কিনা বলো? প্রোফেজে তো এগুলো হয়ে যায় কিনা? প্রোফেজে তো হয়ে যায়। ওকে, মেটাফেজে এসে আমরা এগুলো কিছু পাবো না। মেটাফেজে এসে আমরা এগুলো কিছু পাবো না। মেটাফেজে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে এই যে যেটা, এদের কপি করে আমরা এদেরকে বিষুবীয় অঞ্চলে সাজানো শুরু করব। এদেরকে আমরা কোন অঞ্চলে সাজানো শুরু করব? বিষুবীয় অঞ্চলে। খেয়াল করো, এদেরকে আমরা এখন বিষুবীয় অঞ্চলে সাজানো শুরু করছি। একটু দাঁড়াও, এটাকে মুছি। হ্যাঁ, কোন অঞ্চলে সাজানো শুরু করছি আমরা? এদেরকে বিষুবীয় অঞ্চলে সাজানো শুরু করছি। বিষুবীয় অঞ্চল, তো বিষুবীয় অঞ্চলে যখন আমরা সাজাবো তখন আমরা এদেরকে এইভাবে রাখি, এইভাবে রাখি, এইভাবে। আচ্ছা, এটাকে আমি তোমাদের আবার একে দেখাই তাহলে তোমাদের ভালো হবে, তাহলে আর মিস্টেক হওয়ার চান্স থাকবে না। বিষুবীয় অঞ্চলে যখন আমরা সাজাবো, খেয়াল করো, এই যে নীল পাটটা, যে নীল পাটটা বিষুবীয় অঞ্চলে যখন সাজবে এইভাবে হবে, এইভাবে হবে। এই যে বিষুবীয় অঞ্চলে আসলো, এই যে এটা, ঠিক আছে, এই যে এইভাবে আসলো। এই জিনিসটাই এইদিকে বিষুবীয় অঞ্চলে চলে আসলো। বিষুবীয় অঞ্চলে কে নিয়ে আসবে? বিষুবীয় অঞ্চলে নিয়ে আসবে হচ্ছে স্পিন্ডল, তন্তু টেনে টেনে বিষুবীয় অঞ্চলে নিয়ে আসবে। ঠিক আছে, আর তার পরেরটা যখন আঁকাবো তখন স্ট্রাকচারটা এইভাবে দিব। এবারটা কিন্তু ছোট, হ্যাঁ ছোট। দেখো কেমন আঁকাচ্ছি, পুরোপুরি আঁকায় দেখা দিচ্ছি যাতে তোমাদের মিস্টেক না হয়। এই ওকে, এখন বললাম যেগুলা কোন অঞ্চলে আছে, বিষুবীয় অঞ্চলে সজ্জিত আছে। বিষুবীয় অঞ্চলে সজ্জিত আছে, বিষুবীয় অঞ্চলে চলে আসো। এটা বিষুবীয় অঞ্চল, মানে আড়াআড়ি আঁকানো আর কি। তোমাদের বইয়ের সাথে মিলাই দিচ্ছি, আড়াআড়ি। আড়াআড়ি মানে আমরা নর্মালি মাইটোসিসে এইভাবে আঁকাইছিলাম, এখানে আমরা এইভাবে ঘুরাই দিলাম। তাহলে এটা বিষুবীয় অঞ্চল, এটাকে আমরা বিষুবীয় অঞ্চল দিচ্ছি। যেহেতু দুইটা কোষ, একটা কোষ হলে আমরা এইভাবে দিতাম, দুইটা কোষ তাহলে এইভাবে এই অঞ্চলটাকে আমরা বিষুবীয় অঞ্চল ডাকলাম। তাহলে আবার বিষুবীয় অঞ্চলটাকে আমরা এইভাবে দেখাই দিই যে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর লাইন, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। ওকে, আচ্ছা, তাহলে নিচেরটাকে এভাবে সাজাবো আমরা। চলো নিচেরটাকে আমরা সাজাই। নিচেরটাকে বিষুবীয় অঞ্চল আমরা কেমনে সাজাবো? ছোটটাকে আগে দিই। সরি, ছোটটাকে আগে দিলাম। ঠিক আছে, কোথায় সাজাইলাম? বিষুবীয় অঞ্চলে সাজাইলাম। এই যে, বা এটাকে তোমাদের বইয়ে এভাবে দিচ্ছে, আরেকবার একটু দেখাই দিই আমি। এই যে এই হচ্ছে এই দুইটা বাহু, এই হচ্ছে এই বাহুটা, এই যে এইটা।
এই যে ভিতরের দুটো হচ্ছে এখানে আর এই দুটো হচ্ছে এখানে, ঠিক আছে। আর এবার হচ্ছে এটা, এটা কিভাবে দেখাবো? এই যে এই দুটা, এই এই যে এই দুইটা, এটা এই দুইটা হচ্ছে এটা। কোন অঞ্চলে সজ্জিত হইলো? বিষুবীয় অঞ্চলে সজ্জিত হলো। ঠান্ডা মাথায় এটা আঁকাবা, হ্যাঁ, যাতে করে মিস্টেক না হয়। তো বিষুবীয় অঞ্চলটা আমি সরাই দিই, সরাই এখানে নিয়ে আসি আপাতত। তাহলে এটা বিষুবীয় অঞ্চলে, খেয়াল করো, এই যে বড়টা, এই যে ছোটটা, এই যে বড়টা, এই যে ছোটটা। বড় ছোট বলতে তো নাম্বার বুঝাইছি, তাই না? তো এটা 8 নাম্বার, এটা তাহলে 10 নাম্বার, এটা তাহলে 10 নাম্বার, এটা তাহলে 8 নাম্বার। ওকে, এখন বিষুবীয় অঞ্চল এ স্পিন্ডল যন্ত্র টেনে নিয়ে আসে, স্পিন্ডল তন্তু আমরা দিয়ে দিই এই বিষুবীয় অঞ্চল বুঝাই দিলাম। ওকে, এবার বলো এই ধাপে কি পানি ত্যাগ খাটো মোটা হবে? হবে। এই ধাপে আরো দৃষ্টিগোচর হবে? হবে। এই ধাপে সব বিষুবীয় অঞ্চলে আসবে, এই যে এটা বিষুবীয় অঞ্চল আসবে। এই ধাপে, এই ধাপে সেন্টোমিয়ার লম্বালম্বি বিভক্ত হবে নাকি হবে না? বলো, এটাই সব থেকে দামি প্রশ্ন। সেন্টোমিয়ার লম্বালম্বি বিভক্ত হবে নাকি হবে না? সব থেকে দামি প্রশ্ন। সেন্টোমিয়ার লম্বালম্বি বিভক্ত হবে, অর্থাৎ এই বরাবর সেন্টিমিটার ভাগ হয়ে যাবে। এই বরাবর সেন্টিমিটার ভাগ হওয়ার ফলে এইদিকে একটা চলে যাবে, এদিকে আরেকটা চলে যাবে। বুঝছো? তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা এইখান থেকে এই পার্টটা কপি করে এদিকে নিয়ে নিলাম, জাস্ট নিয়ে নিলাম। এইখান থেকে এই পার্টটা কপি করে এইদিকে নিয়ে নিলাম। তো বিষুবীয় অঞ্চল তোমরা বুঝছো, তো বিষুবীয় অঞ্চলকে আমরা আবার সরাই দিচ্ছি এবং আমাদের এই স্পিন্ডল তন্তুগুলো দরকার নাই, আপাতত দরকার নাই, পরে আমি আবার আঁকাবো, সরাই দিচ্ছি। এখন তোমাদের দেখাবো 2 মিনিট দিকে যাওয়ার ব্যাপারটা কেমনে হবে। 2 মিনিট দিকে যাওয়ার ব্যাপারটা কেমনে হবে খেয়াল করো। স্পিন্ডল তন্তু একে ধরে এই দিকে টান দিবে, আর স্পিন্ডল তন্তু একে ধরে এই দিকে টান দিবে। এই টানের ফলে যে ঘটনা ঘটবে, সে সেন্টোমিয়ার অগ্রগামী, সেন্টোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো অনুগামী, এই ডায়লগ দিয়ে উল্টা দিকে যাওয়া শুরু করবে। সেন্টোমিয়ার অগ্রগামী, কেমন একসাথে হয়ে গেল, সেন্টোমিয়ার অগ্রগামী বাহুগুলো অনুগামী, এই ডায়লগটা দিয়ে উল্টা দিকে যাওয়া শুরু করবে। তাহলে আমি টাকাই দিই, এই দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, সেন্টোমিয়ার অগ্রগামী বাহুগুলো অনুগামী। अगेन সেও তাহলে উল্টা দিকে যাবে, সেন্টোমিয়ার অগ্রগামী বাহুগুলো অনুগামী বলে এদিকে যাওয়া শুরু করবে। আর একে যেহেতু সেপারেট করতে পারি নাই, এখন মুছে দিই। সেও উল্টা দিকে যাওয়া শুরু করবে। বলো বুঝছো কিনা? দেখো এ এদিকে গেছে, এ ওইদিকে গেছে, খেয়াল করো, এই যে এ এদিকে গেছে, এ এদিকে গেছে, সেন্টিমিটার অগ্রগামী বাহুগুলো অনুগামী, এবং এখানে যাওয়ার সময় VLJI হবে। আমার এই চিত্রে VLJI বোঝা যাচ্ছে না, আমার এই চিত্রে VLJIটা হয়তো বোঝা যাচ্ছে না, তো তোমরা অবশ্যই VLJIটা মেনটেন করে আঁকাই নিবা। হ্যাঁ, আমার চিত্রে হয়তো VLJI বোঝা যাচ্ছে না, তোমরা VLJI মেনটেন করে নিবা। ওকে, তেমনি এইটা ওইদিকে, ওইটা ওইদিকে গেল। তাহলে এখন আমরা তন্তু দেখাই দিই, দিলাম। এইখানেও সেম কাহিনী, এই বান্দারা এইদিকে যাবে, এদিকে চলে যাবে, এই বান্দারা, এই বান্দারা সরানোর উপায় নাই, তাহলে আমি এই বান্দারা সরাই, এদিকে চলে যাবে, গেল। আর এই বান্দা দুটো মিক্স হয়ে গেছে, তাহলে এই বান্দা দুটো আমি এইভাবে দেখাই দিই, এই যে এই দুটা এইদিকে, এই যে এই দুটা, আর এখানে হচ্ছে একটা, এটা ছোটটা। এবার এই বান্দারে আমি সরাই দিই। ওকে, দুই বিপরীত মেয়ের দিকে গেল।
তো একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, গেল। এই দুটা বড় এই দুটা ছোট। এই হচ্ছে কোন ধাপ স্যার? NF2, NF2। ভাইয়া এক্সামে মাদার ক্রোমোজোম এন্ড ফাদার ক্রোমোজোম কালার ছাড়া কিভাবে দেখাবো? তোমার মাদার ক্রোমোজোম ফাদার ক্রোমোজোম উল্লেখ করবাই না তোমরা। তোমরা যেটা করবা, তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে একটাকে ভরাট করে দিবা সাদা দিয়ে, আরেকটাকে মানে একটাকে সাদা রাখবা, একটাকে কালো দিয়ে ভরাট করে দিবা। ধরো এটা তোমার এক্সাম পেপার, এটা তোমার কল পেন্সিল, তুমি একটাকে এভাবে রাখবা, আর একটাকে এভাবে ভরাট করে দিবা। পেন্সিল দিয়ে। বলো বুঝছো কিনা? বুঝছো? ওকে ওকে, এনাফেস পর্যন্ত গেছে। টেলোফেস তো খুবই সহজ, এখন তো আর কি বলবো। তাহলে এখান থেকে বিষুবীয় অঞ্চল উঠাই দিই, সরাই দিলাম। এখন থেকে নতুন করে তো বলার কিছু নাই। এই যে এই দুইটা এরা এখানে আরো ইয়ে পর্যন্ত চলে আসবে, একদম একদম কাছাকাছি। এরা একদম এই জায়গা বরাবর চলে আসবে, একদম কাছাকাছি চলে আসবে। মানে মেন কথা এখানে নতুন দুটা কোষ তৈরি হয়ে যাবে। এখানে আমি আর এভাবে আঁকাই না, আমি দেখাই যে নতুন দুটা কোষ তৈরি হচ্ছে। এই যে এটা ধরো তার নতুন কোষ প্রাচীর, মানে কোষ প্রাচীর না, নতুন নিউক্লিয়ার মেমব্রেন, নতুন নিউক্লিয়ার মেমব্রেন। নিচে দূরে নতুন নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে দিই, সবে মাত্র তৈরি হলো। এই মানে এটা একটা কোষে পরিণত হয়ে যেতেছে, এটা কোষে পরিণত হয়ে যেতেছে। আমরা জানি অ্যানাফেজ ধাপ 2 মিনিট দেখলে শেষ হয়ে যায়। তাহলে এখন এখান থেকে নতুন দুটা কোষ পাবো, এখান থেকে নতুন দুটা কোষ পাবো। সেই দুটা কোষ কেমন হবে? উপরেরটা বড়, তাহলে বড় ক্রোমোজোমধারী, ছোট ক্রোমোজোমধারী। এই হচ্ছে একটা কোষ। ইন দ্য মিন টাইম এখানে আমরা নিউক্লিয়াস দিয়ে দিব। স্যার এখানে কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আঁকাইতে হবে, এক একটা কোষ এক একটা বিন্যাস পাবে। এটাই তো মিউসিসের মজা। পরেরটা কি হবে? তাহলে এই কোষটা কেমনে হবে? এই একটু মায়ের অংশ নিয়ে আসছে, এবং তার সাথেরটা কেমন হবে? পুরোপুরি এমন হবে, পুরোপুরি নীল পাটটা পাবে। তো ঠিক আছে কিনা? ওকে, এবার এই পার্টটা, একটা পার্ট পুরোপুরি পার্পেল, পার্পেল মানে পিঙ্ক। এই ক্রোমোজোমটা পুরোপুরি ক্রসিং ওভার না করে এভাবে আসছে, কিন্তু এইখানে আরেকটা পার্ট আছে যার একটা পার্টে ক্রসিং ওভার হয়েছে। ওকে, একটা অংশ। আর এটা কেমন? এখানে ছোটটা ক্রসিং ওভার করতে পারে নাই, ছোটটা এই যে ছোটটা, কিন্তু বড় মিয়া করছে। with help of this, that's it। প্রত্যেকটার সাথে সুন্দর করে আমরা কি দিয়ে দিলাম? নিউক্লিওলাস দিয়ে দিলাম। and this is the end of the telophase।
এরপরে সাইটোকাইনেসিস 2 হবে, সেটা আমার আলোচনার দরকার নাই। সাইটোকাইনেসিস 2 তে কি হবে, এরাও মাঝ বরাবর তার পরবর্তীতে সেপারেট হয়ে যাবে, এই যে এরাও মাঝ বরাবর সেপারেট হতে পারবে। এরা যদি মাঝ বরাবর সেপারেট হয়ে যায়, ইন দা এন্ড চারটা কোষই কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, চারটা কোষই কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। আর এই বিষুবীয় অঞ্চল আমি এখানে দিয়ে দিই, মেটাফেজ যাবে, বিষুবীয় অঞ্চলটা রেখে দিই ইকুয়েটর লাইন বোঝানোর জন্য। বলেন ক্লিয়ার কিনা? চিত্র এইভাবে আপনাদের বইয়ের মধ্যে দেওয়া, আপনি এইভাবেই আগাবেন আমি যেভাবে দিছি। নিউক্লিয়াসটা ক্রোমোজোমের সাথে লাগানো থাকে, নিউক্লিওলাসটা ক্রোমোজোমের সাথে লাগানো থাকে কেন, একজন প্রশ্ন করছে। নিউক্লিওলাসটা ক্রোমোজোমের সাথে লাগানো থাকে কেন, উত্তর দাও। নিউক্লিওলাস তৈরি হয় কোন জায়গা থেকে, বলো। নিউক্লিওলাসটা তৈরি হয় কোন জায়গা থেকে, উত্তর দাও। নিউক্লিওলাস তৈরি হয় তো ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে। স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনে নিউক্লিওলাস তৈরি হয়, এই জায়গাটা NOR, নিউক্লিওলার অরিজিনেটর রিজিয়ন বলে। ক্রোমোজোম থেকেই তো তৈরি হচ্ছে, তার মানে এখানে স্যাট ক্রোমোজোম কোনটা বলো তো? এখানে দুইটা ক্রোমোজোম আছে, স্যাট ক্রোমোজোম কোনটা? ওই যে এটা স্যাট ক্রোমোজোম, কারণ তার সাথে নিউক্লিওলাস লাগানো আছে। আচ্ছা, এখন দেখো আমি যে চারটা কোষ পাইলাম, এখন আমরা কি শিখলাম? আমার যে প্রথম দিকের যে কোষটা ছিল, আমরা চলো একটু প্রিভিয়াস স্লাইডে যাই। আমার প্রথম দিনে যে কোষটা ছিল, যেখান থেকে আমরা শুরু করছিলাম আলোচনা, এই যে ধরো এই যে এটা, ঠিক আছে, এই যে এটা যেখান থেকে আমরা শুরু করছিলাম, এই জায়গাটায় আমার চারটা ক্রোমোজোম ছিল, খেয়াল করছো? দুটা বাবার, দুটা মায়ের, মনে আছে? আচ্ছা, যেহেতু ডান দিকে একটা জিনিস আছে, এই যে দেখো, এই যে পোলারাইজড বিন্যাস আর এই বুকেট, এটা কিন্তু এনিমেল সেলে দেখা যায়। আবারও বলে দিচ্ছি, পোলারাইজড বিন্যাস আর এটা কি ছিল, ফুলের তোড়ার মতো বুকেট। প্রথমে পোলারাইজড বিন্যাস হয়, তারপর ফুলের তোড়ার মতো বুকেট হয়। এটা কোন কোষে স্যার ছিল? আমি আবার একটু মনে করে দিচ্ছি, এমসিকিউতে কিন্তু ঝামেলা হয়, কিন্তু এটা কোন কোষে? অ্যানিমেল কোষে, প্রাণী কোষে, ঠিক আছে? কোন কোষে? প্রাণী কোষে। এই বুকেট দশা আর এই যে পোলারাইজড বিন্যাস, এটা কোন কোষে আবার বলো? প্রাণী কোষে। এটা কিন্তু আলাদা ভাবে কিন্তু মনে রাখবে, কিন্তু এই জিনিসগুলো মাজেদা ম্যাডামের বইয়ের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিছে, ঠিক আছে? অ্যানিমেল কোষে। আচ্ছা, এরপরে তাহলে প্রথমে ছিল চারটা ক্রোমোজোমধারী একটা কোষ, জার্মিনাল এপিথেলিয়াল সেল থেকে এটা আসছে। দেন এইখানে এসে আমি এখন যে কোষটা পাচ্ছি, একটা কোষে কয়টা ক্রোমোজোম? মাত্র দুইটা, মাত্র দুইটা। প্রত্যেকটা কোষে মাত্র দুইটা করে ক্রোমোজোম, কোনো ক্রোমাটিডে ভাগও হয় নাই। এবং খেয়াল করো এইখানে ক্রসিং ওভার কিন্তু মানে একটা সামথিং একটু চেঞ্জ কিন্তু আসছে এই কোষটার মধ্যে, এখানে কিন্তু একটা চেঞ্জ আসছে, এখানে কিন্তু একটা চেঞ্জ আসছে, আগের মতো না এবং বেশি আসছে চেঞ্জ। কোন কোষটাই কিন্তু আর আগের ক্রোমোজোম আগের জিন বিন্যাস নিয়ে আছে? ভাইয়া টেলোফেজে কি চারটা কোষ হয়? হ্যাঁ, আগে দুইটা হয়েছিল, এখন আরো দুইটা চারটা। কোন কোষ কি দেখতে আগের মতো আছে? না। একটা কোষের বিন্যাস কি আরেকটার সাথে মেলে? দেখো তো, এর সাথে এরা মিলাও মিলবে, বা এর সাথে এরা মিলাও মিলবে। এখানে বড়টার সাথে ক্রসিং ওভার হয় নাই, এখানে আবার হয়েছে। এখানে ছোটটার সাথে হয় না, এখানে আবার হয়েছে। একটার সাথে আরেকটা মিলে না। চার রকমের কোষ বিন্যাস তৈরি হয়েছে জাস্ট ক্রসিং ওভারের কারণে। তাহলে মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভারটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ না স্যার? অনেক বেশি গুরুত্বপূর্ণ মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার, মাথায় রাখবেন কিন্তু। এবং চার রকমের বিন্যাস তৈরি হয়েছে, যত রকমের ক্রসিং ওভার হবে তত রকমের কোষ এখানে তৈরি হবে। এটাই হচ্ছে মিওসিসের মজা, আর এটাই হচ্ছে মিওসিসের সমাপ্তি। এটাই হচ্ছে কিসের সমাপ্তি? মিওসিসের সমাপ্তি। মিওসিসে আমরা একটু বইয়ে যাই, দেখি বইয়ের মধ্যে কি লিখছে। দেখেন প্রোফেজ 2, এখানে তো আর মিওসিস 2 তো আমরা ঢুকছি। প্রোফেজ 2, প্রোফেজ 2 এ ক্রোমোজোম গুলা পুনরায় সংকুচিত হয়, ফলে খাটো মোটা হয়, রঞ্জক ক্ষমতা দৃষ্টিগোচর হয়, এগুলো তো আমি আগেই পড়ছি। প্রথম হতেই ক্রোমোজোম গুলোকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়, তার মানে এখানে আর ক্রোমাটিড ভাগ হওয়া লাগে না, যে কথাটা বলতেছিলাম। শেষ পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে এবং অদৃশ্য হয়ে যায়, এটা আমরা দেখছি এই যে চিত্র। মেটাফেজ 2, মেটাফেজ 2 এ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে, ট্রাকশন ফাইবার বা স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়, আরো খাটো মোটা হয়,
শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একেবারে বিভক্ত হয়ে যায়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছায়, মেরুমুখী চলনে VLGI এখনো দেখা যায়। টেলোফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব ঘটে, সেট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনা নিউক্লিওলাস আসে, দুটো নিউক্লিয়াস তৈরি হয়, জলযোজন ঘটে, এরপরে সাইটোকাইনেসিস ঘটে। সাইটোকাইনেসিস মিওসিস কোষ বিভাজনের শেষে 4টি কোষ সৃষ্টি হয়, প্রতিষ্ঠ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়, 4টি কোষ সমগুণ সম্পন্ন হয় না, এটাই মিওসিস। আর সাইটোপ্লাজম নিয়ে কি বলবো, এখানে একটা কথা মনে রাখবা, 4টা কোষ কিন্তু সমগুণ সম্পন্ন হয় না। 4টা কোষের ক্রোমোজোমের বিন্যাস কি সেম স্যার বলেন? 4টা কোষের ক্রোমোজোম কি সেম সেম দেখতে ছিল? 4টা কোষে 4 রকম ছিল, তাহলে সেম সেম হয়নি। মিওসিস। এখন আসেন, মিওসিসের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মিওসিসের গুরুত্বে যাওয়ার আগে আমি চলেন মাইটোসিসের গুরুত্বে আগে একটু যাই। মাইটোসিসের গুরুত্ব আগে একটু যাই, অনেকের কিছু কনফিউশন আছে, সেই কনফিউশনটা ঠিক করি। মাইটোসিসের গুরুত্ব এই যে, মাইটোসিসের মধ্যে দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধি নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। দেহের বিভাজন মাইটোসিসের মাধ্যমেই হবে, দেহের বৃদ্ধি। বংশবৃদ্ধি, এখন আমরা এতক্ষণ জানলাম যে আমরা হ্যাপ্লয়েড কোষ বা শুক্রাণু তৈরি করি মিওসিসের মাধ্যমে। জাস্ট রিসেন্টলি আমরা যে জিনিসগুলো তৈরি করলাম, এইগুলাই আস্তে আস্তে শুক্রাণুতে পরিণত হবে। প্রাইমারি সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হবে। দেখাচ্ছিলাম একটা অ্যানিমেশন, কিভাবে স্পারমাটোগোনি থেকে প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড হয়, দেখাইছিলাম না? স্পারমাটিড কিভাবে স্পার্ম হয়। তো এইগুলো ধাপে ধাপে হয়েছে, এবং লাস্টে দিয়ে যে এই জিনিসটা আমরা পাইছি, এই জিনিসটা আমরা একদম লাস্টে পাইছি। ওকে, এখন এইটাই আস্তে আস্তে এক একটা শুক্রাণুতে পরিণত হবে। আর মায়ের হইলে, মায়ের ক্ষেত্রে যদি হয় তাহলে একটা মতো ডিম্বাণু পাওয়া যাবে, আর 3টা পোলার বডি হয়ে নষ্ট হয়ে যাবে। এগুলো আমরা এখন ঢুকবো না, এগুলো আমরা পরে যাবো এগুলাতে। তাহলে এখান থেকে স্পার্ম পাবো না, শুক্রাণু পাবো, শুক্রাণু হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে। তাহলে বংশ বৃদ্ধিতে, জনন কোষ তৈরিতে তো অবশ্যই মিওসিস লাগবে। তাহলে মাইটোসিস কেমনে হেল্প করতেছে খেয়াল করো। তোমাদেরকে দেখাইছিলাম পেয়ালা আকৃতির নিউক্লিয়াস বিশিষ্ট একটা জীব ছিল, এককোষী। পেয়ালা আকৃতির একটা এককোষী শৈবাল ছিল, নামটা কি মনে আছে? পেয়ালা আকৃতির মনে করো, পেয়ালা আকৃতির ইয়ে বিশিষ্ট, ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট, পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট, যার নাম ছিল ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস এককোষী শৈবাল, এককোষী শৈবাল, এককোষী শৈবাল। তার মানে এই এই শৈবালটা কি কখনো 2 কোষী হইতে পারবে? এর দেহটা কি কখনো ডাবল সেলুলার হইতে পারবে? সম্ভব না, সে এক কোষেই থাকবে। এখন তার মধ্যে যদি মাইটোসিস হয়, এভাবে না, এভাবে তো অ্যামাইটোসিস হয়, এর মধ্যে যদি মাইটোসিস হয়, এটা তো এরকম না। তাহলে এতে যদি মাইটোসিস হয়, এইভাবে মাইটোসিস হয় না, ওটা তো অ্যামাইটোসিসের মতো ঘটনাটা। এইভাবে যদি মাইটোসিস হয়, তাহলে দেখো তো কি হবে? 2টা ক্লামিডোমোনাস তৈরি হবে না, বলো তো? 2টা ক্লামিডোমোনাস তৈরি হয়ে যাবে না? কয়টা ক্লামিডোমোনাস তৈরি হবে? 2টা ক্লামিডোমোনাস তৈরি হবে। তাহলে এর মধ্যে যদি মাইটোসিস ঘটে, তাহলে 2টি ক্লামিডোমোনাস হবে। তাহলে 2টি ক্লামিডোমোনাস হওয়া মানে সংখ্যা বৃদ্ধি করে না স্যার, বলেন তো? যদি 2টা ক্লামিডোমোনাস তৈরি হয়, তাহলে ক্লামিডোমোনাসের কি হইলো? সংখ্যা বৃদ্ধি ঘটলো। ক্লামিডোমোনাসের কি ঘটলো? সংখ্যা বৃদ্ধি ঘটলো। তাহলে এখানে জননটা কার মাধ্যমে হয়েছে? ক্লামিডোমোনাসের জনন কার মাধ্যমে হয়েছে? মাইটোসিসের মাধ্যমে। তাহলে মাইটোসিস জননেও হেল্প করে। তো এই জায়গাটা আমরা একটা কনফিউশন দূর করলাম যে এককোষী কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে। জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ সৃষ্টি, এটা তোমরা বুঝতেছো যে বাচ্চাদের জননাঙ্গ তৈরি হয়েছে, কি প্রক্রিয়া তৈরি হবে? এটা কি দেহের বৃদ্ধির মধ্যে পড়ে না? দেহের বৃদ্ধির মধ্যে পড়ে। দেহের বৃদ্ধির মধ্যে পড়লে মাইটোসিস না মিওসিস? অবভিয়াসলি মাইটোসিস। তো জননাঙ্গ সৃষ্টি এটা মাইটোসিস। তাহলে মাইটোসিস বিভাজনের ফলে বহুকোষী জীবে জননাঙ্গ সৃষ্টি হয়, এ পর্যন্ত ক্লিয়ার।
আজকে অনেকেই একটা প্রশ্ন করতেছিল, ভাই এই লাইনটা বুঝি নাই। কে কে করছিল প্রশ্নটা? জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এই লাইনটা নিয়ে অনেকে প্রশ্ন করছো। কে কে করছিল যে ভাই এই লাইনটা বুঝতেছি না, একটু বুঝান? আমি পাইছি প্রশ্নটা অনেক। হ্যাঁ, এখন এখানে তোমাদের কি ডাউট হচ্ছে? তোমাদের ডাউটের জায়গাটা কি? এখানে ডাউটের জায়গাটা কি? তোমরা ভাবতেছো যে ভাই জনন কোষ তো তৈরি করলো মিওসিস, তার মানে কি এখানে শুক্রাণু তৈরি হওয়ার পরে এখান থেকে ধাপে ধাপে শুক্রাণু তৈরি হবে, এখনই হয় নাই, ধাপে ধাপে হবে। তারপরে সেইখানে যায় এইখানে আবার মাইটোসিস হতে থাকবে, এখানে মাইটোসিস হতে থাকবে, এরকম কিছু। একটা কথা তোমাদের বলি, মিওসিসের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য যে ওটা ডিপ্লয়েড কোষে হইতে হবে, মনে রাখবা। মিওসিসের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য যে ওইটা ডিপ্লয়েড কোষে হইতে হবে, এটা তো বলছিলাম। মিওসিস কি কোনো হ্যাপ্লয়েড কোষে হওয়া সম্ভব? অলরেডি অর্ধেক হয়ে আছে, সেটার মধ্যে আবার কি অর্ধেক হবে? হ্যাপ্লয়েড মানে অর্ধেক ক্রোমোজোম, সে অর্ধেক হয়ে আছে, আর কি অর্ধেক হবে? তাহলে মিওসিস হইতে গেলে ডিপ্লয়েড কোষ লাগবে, বাট মাইটোসিস হ্যাপ্লয়েড কোষে হইতে পারে। এটা একটু মাথায় ঢুকাও। বাট এটাও না, এটা অন্য, এটা আরো ডিফারেন্ট। ডিফারেন্ট জিনিসটা কি? তোমাদেরকে আমি জাস্ট একটা এটা একটা এটা একটা ইমেজ দেখাবো। তোমাদেরকে আমি একটা ইমেজ দেখাবো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। স্পারমাটোজেনেসিস, 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 স্পারমাটোজেনেসিসের একটা ছবি দেখাই তোমাদেরকে, নেটের থেকে ডাউনলোড করতে পারি নাই। এই যে এই ছবিটাই সুন্দর। স্পারমাটোজেনেসিস মানে শুক্রাণু তৈরি হয়, জনন কোষও কি বিভাজিত হয়। দেখো আসলে বইয়ের মধ্যে হয় কি জিনিসগুলোকে ঠিক মতো ডেসক্রাইব করে না। লগ ইন কেন করতে বলে, ছবি দেখতে দিবে না তাই। দেখো এই ছবিটা খেয়াল করো, এই হচ্ছে সেমিনিফেরাস টিউব, সেমিনিফেরাস নালিকা। এই যে এটা বেশি বড় হয়ে গেছে, সেমিনিফেরাস নালিকা। এখন ঠিক আছে, এই যে সেমিনিফেরাস নালিকা, সেই সেমিনিফেরাস নালিকার কোষগুলা প্রথম দিকে তৈরি হলো স্পারমাটোগোনিয়া। যে নীল কোষগুলোর নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া, আগের দিন পড়াইছে, আবার দেখো স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়াটা সবুজ একটা কোষে পরিণত হবে যার নাম হচ্ছে স্পারমাটোসাইট। আশেপাশ থেকে পুষ্টি নিবে, এটা কিন্তু শুক্রাশয়ের মধ্যে হচ্ছে। প্রথমে স্পারমাটোগোনিয়া এটা আসছে সেমিনিফেরাস টিউবের জার্মিনাল এপিথেলিয়াল কোষ থেকে, স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়া হবে প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট, এটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। ঠিক আছে, প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইটটা মাইটোসিস প্রক্রিয়ায় হয়, দেখো লেখা আছে স্পারমাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পারমাটোসাইট হইছে কি প্রক্রিয়া? মাইটোসিস প্রক্রিয়ায়। তো এইটা এই স্পারমাটোগোনিয়াকে এটাকে প্রাথমিক জনন কোষ বলা যেতে পারে, কারণ এটা এখনো পর্যন্ত শুক্রাণু হয় নাই। এটাকে আমি প্রাথমিক জনন কোষ বলবো। এখন আমি যদি এই স্পারমাটোগোনিয়াতে বেশি বেশি বিভাজন করতে পারি, তাহলে অনেক বেশি কি তৈরি হবে বলতো? স্পারমাটোগোনিয়া যেটা এটা তো মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে, প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হচ্ছে। এই স্পারমাটোগোনিয়াতে যদি আমি বেশি বেশি মাইটোসিস করতে পারি, তো বেশি বেশি কি তৈরি হবে? প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হবে। আর বেশি বেশি প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হলে এর অনেকগুলো শুক্রাণু তৈরি হবে। এই যে এই আদি জনন কোষ যেটা, আদি স্পার্ম বা প্রাথমিক দিকের যে জনন কোষগুলা, প্রাইমারি স্পারমাটোসাইট মানে কি? প্রাথমিক জনন কোষ। এটা এখনো পুরোপুরি শুক্রাণু হয় নাই। এদের তাহলে কি বিভাজনটা বাড়াইতে পারে কি? কোন বিভাজন বলো? এদের সংখ্যাটা বাড়াইতে পারে কোন বিভাজন বলো? এদের সংখ্যাটা বাড়াইতে পারে কোন বিভাজন? মাইটোসিস বিভাজন। এক্স্যাক্টলি এই কথাটাই বলছে। তারপরে এই প্রাইমারি স্পারমাটোসাইট যাবে মিওসিস একের মাধ্যমে দুইটা কোষ হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে, তৈরি করবে সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট আবার মিওসিস 2 তৈরি করবে, করে চারটা স্পারমাটিড তৈরি করবে, চারটা স্পারমাটিড। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখন যে জিনিসগুলো তৈরি করলাম স্যার বলেন, অ্যাকচুয়ালি এখন যে জিনিসগুলো তৈরি করলাম এইগুলা অ্যাকচুয়াল নাম কি বলতো? এই চারটার অ্যাকচুয়াল নাম কি? এই চারজনের অ্যাকচুয়াল নাম কি হওয়া উচিত বলো? স্পারমাটিড। কি নাম হচ্ছে? স্পারমাটিড।
প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, তারপরে হচ্ছে স্পারমাটিড। তাহলে আমরা এইখান থেকে যে দুটো পাইছিলাম, এইখান থেকে যে দুটো পাইছিলাম এদের নাম কি হওয়া উচিত? তাহলে প্রথম টেলোফেজে যে দুটো পাইছিলাম এদের নাম কি হওয়া উচিত? প্রাইমারি সেকেন্ডারি স্পারমাটোসাইট, এদের নাম হওয়া উচিত সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই সেকেন্ডারি স্পারমাটোসাইটটাই স্পারমাটিডে পরিণত হয়েছে। ওকে, তাহলে প্রথম ধাপে আমি যেগুলো পাইছিলাম, এই যে প্রথম দুটো যেটা পাইছিলাম, প্রথম দুটো কোষ, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই সেকেন্ডারি স্পারমাটোসাইটে মিওসিস প্রক্রিয়া বিভাজনে স্পারমাটিড তৈরি হয়েছে। এই স্পারমাটিড এর মাথা তৈরি হবে, লেজ তৈরি হবে, পুষ্টি পাবে, দেন ধাপে ধাপে প্রথম দিকে স্পারমাটিড গুলো যে এরকম আকার লাভ করবে, পুষ্টি নিয়ে যে এরকম একটা শেপ লাভ করবে, দেন তারপর পুরোপুরি স্পার্মে পরিণত হবে। পুরোপুরি স্পার্মে পরিণত হয়ে তার নিউক্লিয়াসটা নিষেক করবে শুক্রাণু ডিম্বাণুর সাথে। এই হচ্ছে পুরো কাহিনী। তাহলে এখন কি তোমরা বুঝছো জনন কোষের সংখ্যা বৃদ্ধির মানে কি? বুঝছো কিনা বলো? এখন না বুঝলে আর কিছু করার নেই। এভাবে সে জনন কোষের সংখ্যা বৃদ্ধি করবে। ঠিক আছে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, এটা না বোঝার মতো কিছু নাই। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, এটা আমরা সবাই বুঝি। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সবসময় সেম থাকে, লুমেন মানে গহ্বর। ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা, খেয়াল করো সমতা, সম শব্দটা পাইলেই বুঝবা মাইটোসিস। এখানে একটা প্যাচ আছে, এই সমতা ধ্রুবতায় প্যাচ লাগে। অনেকে সমতা দেখে মাইটোসিস দাগায়, এটা একটা ওয়ে, ঠিক আছে। কিন্তু যদি এরকম আসে যে প্রজন্ম থেকে প্রজন্মতে ক্রোমোজোমের সংখ্যার ভারসাম্য কে রাখে, তখন কি উত্তর দিবা? ভারসাম্য। তখন কি উত্তর দিবা? প্রজন্ম থেকে প্রজন্মতে, পরের প্রজন্মতে ক্রোমোজোমের সংখ্যার ভারসাম্য কে রাখে, কি উত্তর দিবা বলো? তখন তুমি কি উত্তর দিবা? মাইটোসিস দিবা না মিওসিস দিবা? মিওসিস দিবা। কারণ প্রজন্ম থেকে প্রজন্মর কথা যখন আসবে তখন কি মিওসিস করা লাগবে না? শুক্রাণু ডিম্বাণু লাগবে না? তাহলে মিওসিস। যদি বলে একই প্রজাতিতে বা একই দেহে, একটি নির্দিষ্ট দেহে বা কোনো নির্দিষ্ট জীবের দেহে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, সমান বললো না, বললো ধ্রুব, বললো ভারসাম্য, তখন কি উত্তর দিবা? একই দেহে, তার মানে দেহকে বাড়াইতেছে, তার মানে মাইটোসিস। তাহলে সমতা ধ্রুবতা দেখে দাগানো যাবে? হ্যাঁ, সমতা ধ্রুবতা দেখে কি আনসার দেখানো যাবে? না, সমতা ধ্রুবতা দেখে আনসার দেখানো যাবে না। সমতা ধ্রুবতার জায়গায় কোনো কারণে যদি ভারসাম্য দিয়ে দেয় তখন কিন্তু উল্টায় ফেলবা। কারণ যদি বলে প্রজন্ম থেকে প্রজন্মতে, পরের প্রজন্মতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব বলো, ভারসাম্য বলো, যাই বলো, তাহলে মিওসিস। যদি সমতাও আসে, প্রজন্ম থেকে প্রজন্মের কথা বললে মিওসিসের দিকে চলে যাবো। আর একটা নির্দিষ্ট জীবের দেহের মধ্যে যদি ক্রোমোজোমের সংখ্যা সমান রাখার কথা বলে তাহলে মাইটোসিস। এটা মাথায় রাখতে হবে। ক্ষতস্থান পূরণ মাইটোসিস, ক্রমাগত ক্ষয় পূরণ এটাও মাইটোসিসই করবে। ঠিক আছে, নতুন কোষ, আগের কোষ ধ্বংস হবে, নতুন কোষ তৈরি হবে। পুনরুৎপাদন একই কথা, অপ্রয়োজনীয় কোষ জীবনকাল সীমিত, সে ক্ষয়প্রাপ্ত হবে, সেখানে নতুন কোষ তৈরি হবে, স্টেম সেলের মাধ্যমে হতে পারে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, তার সাথে কোষের যে মাইটোসিসের ফলে যে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে, এর ফলে কোষের বৈশিষ্ট্য কি থাকে, স্থিতিশীল থাকে, চেঞ্জ হয় না। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ক্যান্সারও তৈরি হতে পারে, এটা আমরা আগের দিন দেখে ফেলছি। এটা মাইটোসিসের কাজ, আর ডাউট নাই। এবার আমরা মিওসিসের কাজে চলে যাবো লাভ দিয়ে। জনন কোষ সৃষ্টি অবভিয়াসলি মিওসিস, কারণ এই যে আমরা স্পারমাটিড তৈরি করছি, ডিম্বাণুর বেলা হবে উটিড, শুক্রাণুর বেলা হয়েছে স্পারমাটিড, আর ডিম্বাণুর বেলা হবে উটিড আর তিনটা পোলার বডি, একটা উটিড আর তিনটা পোলার বডি। ঠিক আছে, একটাই ডিম্বাণু তৈরি হয় কিন্তু, আর বাকিগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, একটা উটিড হয়, বাকিগুলো পোলার বডি হয়। এগুলো আমরা মানব জীবনের ধারাবাহিকতাতে আরো সেকেন্ড ইয়ারে পড়বো, ডিটেলসে পড়বো, সেই সেকেন্ড ইয়ারে আবার এগুলো আসবে। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, অ্যাগেইন ধ্রুব রাখা, ধ্রুব দেখে চোখ বন্ধ করে দাগাই দিও না। এই যে প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, এই যে একটা ওয়ার্ড বংশানুক্রমে, এটা দেখে দাগাইতে হবে। ক্যান্সারের ক্লাস অলরেডি নিয়ে নিছি ভাই। স্পারমাটিড কি স্পার্ম না? স্পারমাটিড পুষ্টি নিয়ে মাথা লেজ তৈরি করে স্পার্মে পরিণত হবে। তার মানে স্পারমাটিডটা হচ্ছে স্পার্মের একটা প্রাথমিক অবস্থা। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, ক্রোমোজোম ঠিক থাকলে স্বকীয়তা ঠিক থাকবে, এটা বাচ্চা বাচ্চা বুঝে। বৈচিত্র্যের সৃষ্টি, এই যে আমরা ক্রসিং ওভার করলাম, এই ক্রসিং ওভারের ফলে কি বৈচিত্র্য হয়ে গেল না? আমার দেহের সবগুলা শুক্রাণু কি সেম বলো? এই যে একটু আগে যে স্পারমাটিড তৈরি করছে, এগুলো তো শুক্রাণু হবে, তাই না? তাহলে একটা কোষ থেকে চারটা স্পারমাটিড তৈরি হলো, চারটা চার রকমের। তাহলে যতগুলা কোষ বিভাজিত হবে সবগুলো এক একটা এক এক রকমের স্পারমাটিড তৈরি করবে বা শুক্রাণু তৈরি করবে, কোনো মিল থাকবে না।
এর ফলেই বৈচিত্র্য তৈরি হয়েছে। আর বৈচিত্র্য থাকলে ভালো, কারণ বৈচিত্র্য থাকলেই টিকে থাকার ক্ষমতা তৈরি হবে, এক একটা পরিবেশে টিকে থাকার ক্ষমতা তৈরি হবে। যার যেই প্রজাতি যত বেশি বৈচিত্র্য, সেই প্রজাতি ততই বিপদকালীন সময় টিকে থাকার ক্ষমতা লাভ করে। সবগুলো প্রজাতি মারা, একটা প্রজাতি সকল প্রাণী মারা গেলেও কেউ না কেউ দেখবা টিকে গেছে। ঠিক আছে, অভিব্যক্তি, এই মিওসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তি। অভিব্যক্তি মানে কি? অভিব্যক্তি, ভেরিয়েশন। বৈচিত্র্য হইতে হইতে নতুন নতুন বৈচিত্র্য, নতুন নতুন টাইপ তৈরি হবে এভাবে, নতুন নতুন স্ট্রেইন তৈরি হবে এভাবে, বৈচিত্র্য তৈরি হবে নতুন নতুন। এই বৈচিত্র্য থেকে টিকে থাকার ক্ষমতা তৈরি হবে। ঠিক আছে, গ্যামেট সৃষ্টি দেখলাম, আর বংশবৃদ্ধি আগের কথা, একই কথাই বলতে। আবার জনুক্রম, জনুক্রম মানে কি? এই জনুক্রম অর্থটার সাথে তোমরা নতুন করে পরিচিত হচ্ছ। হোয়াট ইজ জনুক্রম? যেই সকল ক্ষেত্রে, যেই সকল জীবের ক্ষেত্রে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা বারবার ঘুরে ফিরে আসে, এটাকে জনুক্রম বলে। অর্থাৎ জীবের একটা সময় হ্যাপ্লয়েড থাকে, জীবনের একটা সময় ডিপ্লয়েড থাকে, এটাকে জনুক্রম বলে। তাহলে হ্যাপ্লয়েড হইতে গেলে কি মিওসিস লাগবে না? লাগবে। তাহলে জনুক্রম ব্যাখ্যা করতে গেলে মিওসিস লাগবে। আপাতত এইটুকুই আমরা দেখি, আপাতত এইটুকুই জানি। ফেসবুকে কি ক্লাস কেটে গেছে নাকি? না, আছে, ফেসবুকে ক্লাস আছে তো। আর মেন্ডেলের সূত্র, তোমরা যখন জুওলজির 11 নম্বর চ্যাপ্টার পড়বা, তখন দেখবা মেন্ডেলের দুইটা সূত্র আছে। এই দুইটা সূত্র তুমি আগাই দিয়ে পাবা না মিওসিস ছাড়া। কারণ দুইটা সূত্রের মধ্যে গ্যামেট সৃষ্টি, গ্যামেট সৃষ্টি, গ্যামেট সৃষ্টি কথাটা বারবার আসবে। যেমন মেন্ডেলের প্রথম সূত্র তোমরা 9 10 পড়ছিলা, মনে করে দেখো 9 10 পড়ছিলা মটরশুঁটি দিয়ে, বড় মটরশুঁটি ছোট মটরশুঁটি ক্রস করে 3:1 এরকম একটা অনুপাত পড়ছিলাম, মনে করে দেখো একটু, মনে করে দেখো, পড়ছিলা না? হ্যাঁ, তো ওইখানে আমরা কিন্তু অর্ধেক করছিলাম, মিওসিস করছিলাম। একটু মনে করে দেখো, আমি আবার একটু বলি, কলেজে কি পড়াবে তোমাদের সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে এটা আমি পড়াবো তোমাদেরকে ইনশাল্লাহ। সেকেন্ড ইয়ারে দেখবা পানি, এই জেনেটিক্স চ্যাপ্টারে, অর্থাৎ প্রাণী বিজ্ঞানের 11তম চ্যাপ্টারে এরকম মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আছে। প্রথম সূত্রের মধ্যে লেখা থাকবে যে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো পরস্পর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, গ্যামেট সৃষ্টির সময় তারা পৃথক হয়ে যায়। এটাকে পৃথকীকরণ সূত্র বলে। আমি জানি তোমার আগা মাথা কিছুই বোঝো নাই, সমস্যা নেই। একটা কথা আসছে, গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়ে যায়, গ্যামেট সৃষ্টি। আর দ্বিতীয় সূত্র হচ্ছে এরকম, দুই বা ততোধিক জোড়া ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করালে প্রথম বংশধরের প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর F2 জনুতে গ্যামেট গুলো জোড়া ভেঙে বা বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পৃথক হয়ে স্বাধীনভাবে গ্যামেটে প্রবেশ করে। এই গ্যামেটে প্রবেশ করে, এই গ্যামেট কথাটা আবার আসছে। মেন্ডেলের সূত্রতে গ্যামেট কথা বারবার আসবে, মেন্ডেলের সূত্রতে গ্যামিট কথাটা বারবার আসবে। গ্যামিট সৃষ্টি, গ্যামিট সৃষ্টি, আর গ্যামিট সৃষ্টি করতে গেলে তোমাকে কোন বিভাজন লাগবে বলো? গ্যামেট সৃষ্টি করতে গেলে কোন বিভাজন লাগবে? মিওসিস বিভাজন লাগবে। তাহলে তুমি মেন্ডেলের সূত্র মিওসিস ছাড়া তুমি আগাইতেই পাবা না। ওকে, জনুক্রম তুমি এখনই বুঝবা না। হ্যাঁ বাবা, জনুক্রম একটু প্যারা আছে, এটুকু মনে রাখো। জনুক্রম মানে একটা জীব হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড থেকে আবার হ্যাপ্লয়েড হবে তার জীবদ্দশায়, এটাই হচ্ছে জনুক্রম। এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ঘুরে ফিরে আসা, শৈবাল ছত্রাকে থেকে যাই, তুমি জনুক্রম বুঝে ফেলবে। এখন এত প্যারা নেওয়ার কিছু নাই বাবা, ঠিক আছে? আসো, ক্রসিং ওভার। ক্রসিং ওভার আমরা পড়ছি না বলো? তৃতীয় ক্লাসে আমরা ক্রসিং ওভার পড়ছি, চতুর্থ ক্লাসে ক্রসিং ওভার পড়ছি, পঞ্চম ক্লাসে ক্রসিং ওভার পড়ছি। এখন ক্রসিং ওভার আমরা দাগাবো। ক্রসিং ওভারের আবিষ্কারককে থমাস হান্ট মর্গান। এই প্রশ্ন বোর্ডে, মেডিকেলে, ভার্সিটিতে আসছে। ক্রসিং ওভার আবিষ্কারককে থমাস হান্ট মর্গান। কত সাল? 1909 সাল। এই সাল লাগবে, এই 1909টা লাগবে। এবং ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার দেন। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। এবং 1933 সালে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, এটাও গুরুত্বপূর্ণ। এটা 4টা লাইন থেকে 4টা এমসিকিউ আসবে। ক্রসিং ওভারের সংজ্ঞা, মিওসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়। বাই দ্য ওয়ে, প্যাকাইটিনকে কখনো ধাপ বলবা না, প্যাকাইটিন একটা উপপর্যায়, পর্যায়ের উপপর্যায়। এক জোড়া হোমোলগাস ক্রোমোজোমের, সমসমস্ত ক্রোমোজোম মানেই হোমোলগাস ক্রোমোজোমের, দুটি নন সিস্টার ক্রোমাটিডে, দুটি নন সিস্টার কিন্তু, অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। দেখো লাইনটা বুঝছো কিনা? এটা জ্ঞানমূলকের আসে, সৃজনশীলের জ্ঞানমূলকে এই লাইনটা আসে, বুঝছো কিনা বলো? ভাইয়া স্যার মেন্ডেলের ল কি আবার রিপিট হবে? না না না, আর রিপিট হবে না, এই চ্যাপ্টারে রিপিট হবে না, সেকেন্ড ইয়ারে হবে। ভাই বাংলাতে মিওসিস লিখবো না মায়োসিস লিখবো? দুটোই রাইট। আসো, কৌশল। ভাইয়া ক্রসিং ওভারের কৌশল সিকিউ এর জন্য 1000% ইম্পর্টেন্ট, লিখে রাখলাম। এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য, দুটোই। আমার তো দেখাই দিছে, আবার দেখো। নন সিস্টার ক্রোমাটিডের একই স্থান বরাবর এন্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা ভেঙে যায়। তাহলে কাটে কোন এনজাইম? এন্ডোনিউক্লিয়াস। পরে এই অংশের সাথে অপর অংশ জোড়া লেগে যায়, জোড়া লাগে কোন এনজাইম? লাইগেজ। এর ফলে এক্স আকৃতির কায়াজমা তৈরি হয়। পড়ছি না বলে এই লাইনগুলো আগে? আচ্ছা, তারপরে প্রান্তীয় কোণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়, জিনের বিনিময় ঘটে।
চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, এগুলো আমরা পারি। এই চিত্র না গেলেও চলবে, আমরা ক্রসিং ওভারে যে চিত্র শিখছি ওটা দিয়েই হবে। ক্রসিং ওভার চিত্রকে আমার আঁকায় দেওয়া দরকার আছে আর? কয়বার আঁকাইছি বলো তো? আর আঁকাবো ক্রসিং ওভারের চিত্র? প্রয়োজন আছে? হ্যাঁ, দরকার নেই। কিউএসটি ক্লাস ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এখন কি রেকর্ড ক্লাসগুলো করবো নাকি আগে? ও তোমার ফার্স্ট ক্লাস আজকে? আচ্ছা, ফার্স্ট ক্লাস হলে তো মাথার উপর দিয়ে যাবেই। তুমি প্যারা নিও না, তুমি সাইকেল 2 শুরু করো নেক্সট দিন থেকে। হ্যাঁ, নেক্সট দিন থেকে সাইকেল 2 শুরু করো, এখন আর প্যারা নিও না। আর হচ্ছে এই চ্যাপ্টারে যদি আমি ক্লাস কোর্স রসায়ন নেই, তাহলে তুমি কোর্স রসায়ন নতুন চ্যাপ্টার পড়া শুরু করো, লাইভ ক্লাস দিয়ে শুরু করো, লাইভ ক্লাস। আজকে এখানে ঢুকলে তো প্যারা লাগবে, কারণ লাস্ট ক্লাস এটা চ্যাপ্টারে, তো এখন ঢুকলে তুমি বুঝবা না। ঠিক আছে, তো তুমি লাইভ ক্লাস থেকে পড়া শুরু করো। লাইভ ক্লাস থেকে পড়া শুরু করলে তুমি পড়াটা ধরতে পারবা। রেকর্ড ক্লাস আসলে করা হয় না, রেকর্ড ক্লাস কি হয় জানো, পিছনে চলে যায়, রেকর্ড ক্লাস আর করা হয় না। আর তোমার দ্রুত হচ্ছে সেকেন্ড সাইকেলে জয়েন করে ফেলো, সেকেন্ড সাইকেল কিন্তু সামনে রবিবার থেকে ক্লাস শুরু, এগেইন সামনে রবিবার থেকে ক্লাস শুরু। আর এটা নিস, তুমি কি ফোন কল পাইছো? আচ্ছা, এটা লাস্টে বলবো, এখন না, এখন এত প্রচার প্রমোশন। এখন দেখো, এই যে এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি এগুলো কি? অনেকে প্যাচ লাগাই ফেলো। এই যে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ই এফ, এগুলো কি? এগুলো হচ্ছে জিন, এগুলো হচ্ছে জিন। জিনের এক্সচেঞ্জ এটা বোঝানোর জন্য এটা দিচ্ছে। দেখো এখানে এ বি সি ডি ই এফ জি, এখানে সি ডি ই এফ জি ছিল, এই এ ড্যাশ বি ড্যাশ মানে কি, এই কালো থেকে এখানে ঢুকছে, এটা বোঝানোর জন্য। কারণ ড্যাশ গুলা কালোতে ছিল, ড্যাশ গুলা কোথায় ছিল? কালোতে ছিল, এটা বোঝানোর জন্য বলছে। তুমি এটা না দিলেও চলবে, তুমি কালার দিয়ে বুঝাইলেই হবে। তোমার এই যে এ ড্যাশ বি ড্যাশ না দিলেও তোমার নাম্বার কাটবে না। ঠিক আছে। ক্রসিং ওভারের গুরুত্ব, এখান থেকে এমসিকিউ আসে, বহুপদীমূলক এমসিকিউ এখান থেকে বেশি আসে, বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ এখান থেকে বেশি আসে, বহুপদী এমসিকিউ। দেখো গুরুত্বগুলো আমরা ঠান্ডা মাথায় দেখবো। দুটি অংশের মধ্যে বিনিময়ের ফলে জিনগত পরিবর্তন হয়, ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তন হয়। আমি বিভিন্ন কালিতে লাগাই, কখনো হলুদ, কখনো লাল, কখনো সবুজ, সবগুলা কালির মিনিং এক, কোনটা ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এরকম কিছু না, যখন যেটা মন চায় তখন সেটা দিয়ে আমি দাগাই। তোমরা নিজের মতো করে দাগাই নিও, লাল মানে বেশি ইম্পর্টেন্ট, সবুজ মানে কম ইম্পর্টেন্ট, এরকম কিছু না, সব ইম্পর্টেন্ট। জিনগত পরিবর্তন হলে জীবে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। জিনের পরিবর্তন হলে প্রোটিন, নতুন পরিবর্তন, নতুন প্রোটিন তৈরি হবে, নতুন প্রোটিন হলে বৈশিষ্ট্য পরিবর্তন হবে। বৈশিষ্ট্য পরিবর্তন হলে সৃষ্টিগুলো আসে বৈচিত্র্য, নতুন নতুন বৈচিত্র্যের প্রাণী, নতুন নতুন বৈচিত্র্যের উদ্ভিদ। আর টিকে থাকে, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা। ধরো এমন একটা বৈশিষ্ট্য তোমার মধ্যে তৈরি হয়ে গেলো, যে বৈশিষ্ট্যের কারণে তোমার আর কখনো জ্বর হবে না। সাপোজ কথার কথা বললাম আর কি। এমন একটা বৈশিষ্ট্য তৈরি হলো যে পোকামাকড় পানিতে সাঁতার কাটতে পারবে, ওই পোকা কখনো পানিতে মরবে? বলো, পানিতে ডুবে মারা যাবে? পানিতে ডুবে মরবে না, সাঁতার কাটতে পারবে। এই নতুন বৈশিষ্ট্য আসলে লাভ। হুট করে এমন একটা বৈশিষ্ট্য তৈরি হয়ে গেল, তুমি নতুন মানে পরিবেশে খাপ খাওয়ানোর জন্য একটা ক্ষমতা পেয়ে গেলা তুমি। আবার এভাবে নতুন প্রজাতিও তৈরি হয়ে যেতে পারে, এটাও জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারে আমরা ডিটেইলস শিখবো। এখানে আমি বেশি কথা বললাম না, এখানেও প্রাণী বিজ্ঞানের 11তম চ্যাপ্টারে কিভাবে নতুন প্রজাতি তৈরি হয় আমি তোমাদের সাথে আলোচনা করবো, যদি এটা নিয়ে অনেক ডাউট আছে। আচ্ছা, ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্যমূলক প্রকরণ তৈরি হতে পারে, নতুন নতুন টাইপ তৈরি হতে পারে। আগের কথাই, ফসলের ক্রমাগত উন্নয়ন তৈরি করা সম্ভব এইভাবে। তুমি আর্টিফিশিয়ালি ক্রসিং ওভার করে নির্দিষ্ট বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করে তুমি উন্নত প্রজাতির ধান, গম, ভুট্টা তৈরি করতে পারবা। এটা আরো আপগ্রেড লেভেল আলোচনা, এটা উদ্ভিদ বিজ্ঞানে আছে সামনে। কৃত্রিম উপায়ে, যে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার কথা বলছে, এই জন্য প্রজনন বিদ্যায় ক্রসিং ওভার অনেক গুরুত্বপূর্ণ। কৃত্রিম ভাবে ক্রসিং ওভার করানো হয়, নির্দিষ্ট জায়গায় ক্রসিং ওভার করে নির্দিষ্ট বৈশিষ্ট্য মিক্স আপ করানো হয়। এরপরে লাইনগুলো অনেকে খুব প্যারা খায়। ক্রসিং ওভার ক্রোমোজোমের দেহে জিনের রেখাকার বিন্যাস অবস্থান প্রমাণে ক্রোমোজোমের ম্যাপিং এ ক্রসিং ওভার বিশেষভাবে ব্যবহৃত হয়। খেয়াল করো, একটা হচ্ছে জিনের রেখাকার বিন্যাস, আরেকটা হচ্ছে ক্রোমোজোমের ম্যাপিং। এটা আবার কি আমি অল্প করে বলি, এগুলো নিয়ে তোমার ডিটেইলস তেমন কোনো আলোচনা নাই বইয়ের মধ্যে, তারপর আমি অল্প করে বলে দিচ্ছি। এটা যদি একটা ক্রোমোজোম হয়, তার ভিতর ডিএনএ থাকবে, মানে ক্রোমোজোমই তো ডিএনএ দিয়ে তৈরি আর কি। এটা তার জোড়া, সেম সেম জোড়া, কিন্তু এটা সেম সেম জোড়া। ওকে, হোমোলগাস ক্রোমোজোম যেটাকে আমরা বলি। এখন এই ক্রোমোজোমের ভিতরে ডিএনএ ভিতরে জিনগুলা রেখাকারে সাজানো, এরকম রেখাকারে সাজানো জিনগুলা।
এলোমেলো ভাবে সাজানো না, রেখাকারে সাজানো। এগুলো ধর এক একটা জিন, এক একটা দাগ দিচ্ছি, ধরে এগুলো একটা জিন, এগুলো রেখাকারে সাজানো। এটা প্রমাণ করতে ক্রসিং ওভার হেল্প করছিল। সায়েন্টিস্টের অনেক আগের কথা, অনেক আগের কথা, যখন মানুষ এই জিন সম্পর্কে তো ধারণা ছিল না, তখন এই ক্রসিং ওভারটা যখন সায়েন্টিস্টরা প্রথম দেখলো, ক্রসিং ওভারে যখন সায়েন্টিস্টরা প্রথম দেখলো, তখন অনেক কিছু প্রশ্নের উত্তর পাইছিল যেগুলো অনেক দিন ধরে অজানা ছিল। ক্রসিং ওভারের মাধ্যমে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া গেছে। যেমন আমরা এটাকে ইয়ে বানাই, আগে আমরা এটাকে ডাবল বানাই, একটু দেখো, খেয়াল করো। কম্বাইন, একটু দাঁড়াও, কম্বাইন করলাম, কম্বাইন করে ডুপ্লিকেট করলাম। কি তৈরি হলো? দুটা ক্রোমাটিড, দুটা ক্রোমাটিড তৈরি করলাম। ওকে, কালারটা চেঞ্জ করি, চলো লাল কালার দিই। আমি জাস্ট কিছু জিনিস করতেছি, তুমি আমাকে একটু টাইম দাও, তারপর তুমি বুঝতে পারবা। এটাকে আমরা অন্যটা কালার দিই, সবুজ। দুটোই হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিড, হোমোলোগাস ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড। হ্যাঁ, এখন এটা ক্রসিং ওভার করবে। কেমনে ক্রসিং ওভার করবে? কম্বাইন, কম্বাইন, হোমোলোগাস ক্রোমোজোম ক্রসিং ওভার করবে, এইভাবে ক্রসিং ওভার করবে, একটার উপর একটা বসে যায়, একটা উপর একটা বসে যায়, ক্রসিং ওভার করবে। তো এটা তো আমরা দেখি নাই, আমরা এইভাবে দেখছি, এইভাবে তারা ক্রসিং ওভার করে, এইটুকু জায়গার মধ্যে এইটুকু জায়গার মধ্যে ক্রসিং ওভার করে। এখন ক্রসিং ওভার করার ফলে, ক্রসিং ওভার করার ফলে আছে এইগুলাকে ছোট করি, খেয়াল করো, এটা ক্রসিং ওভারের আগের রূপ, এটা ক্রসিং ওভারের আগের রূপ, এটা ক্রসিং ওভারের ধরো পরের রূপ। রূপ মানে চেহারা, সবাই বুঝো। ক্রসিং ওভারের আগের চেহারা, ক্রসিং ওভারের পরের চেহারা, এই জায়গায় ধরো ক্রসিং ওভার হইছে। মুছাও যাচ্ছে না। ওকে, ফাইনালি ক্রসিং ওভারের ফলে এখানে একটু অরিজিন চলে আসলো, এখানে একটু অরিজিন চলে আসলো, এটা তো ক্রসিং ওভার, তাই না? এখন দেখো, যদি লিঙ্কড জিনের কনসেপ্টটা বলি, লিঙ্ক জিন কথাটা আসছিল, ধরো এইখানে একটা জিন আছে, হ্যাঁ, এখানে একটা জিন আছে, তাহলে সেম জিনটা এখানেও ছিল, এখানে এখানে আরেকটা জিন আছে, সেম জিনটা এখানেও ছিল, এইখানে একটা জিন আছে, সেম জিনটা এখানেও ছিল। এখন ক্রসিং ওভার যখন হবে, খেয়াল করো, ক্রসিং ওভার হয়েছে কতটুকু জায়গায়? এতটুকু জায়গায়, এখানে এতটুকু জায়গায়, রাইট? লাল কালি দিলাম। আর এইখানে এতটুকু জায়গায়। এখন বলো তো, এই এই যে এই পিঙ্ক আর ইয়েলো কালারের যে জিনটা, পিঙ্ক আর ইয়েলো কালারের জিনটা এখন এখানে চলে আসবে না? বলো, এখানে চলে আসবে, এখানে চলে আসবে। সাদা জিনটা কি আসবে? সাদা জিনটা কি এদিকে থেকে যাবে না? বলতো, সাদা জিনটা কি আসবে? সাদা জিন বলতে জিন তো সাদা না, আমি কথা কথা বললাম, আসবে? আসবে না। তাহলে কিছু কিছু লিঙ্কড জিন থাকে যারা একসাথে পরে যাইতে পছন্দ করে, সেম মানে তারা যখন ক্রোমোজোম মানে শুক্রাণু নির্মাণ হয়, হ্যাপ্লয়েডের সময় তারা একসাথে থাকে, কোনো পৃথক হয় না, ওগুলোকে লিঙ্ক জিন বলে। তো এইখানে একসাথে এই জিনিসটা সেপারেট হয়েছে, এটা হয় নাই, এটা নিয়ে সামনে আগায় নাই।
কিন্তু যদি এখানে ক্রসিং ওভারটা একটু অন্যভাবে হইতো, ক্রসিং ওভারটা যদি একটু অন্যভাবে হইতো, দেখো ক্রসিং ওভারটা কত গুরুত্বপূর্ণ জিনিস। ক্রসিং ওভারটাকে যদি আমি একটু অন্যভাবে করতাম, কিভাবে একটু অন্যভাবে যদি করতাম, সবুজ অংশটাকে আরেকটু বেশি রাখলাম, লাল অংশটাকে আরেকটু বেশি রাখলাম, এইবার যে সবুজ অংশটা আমি এখানে ফাইনালি অ্যাড করলাম অল্প একটু জিন নিয়ে, এখানে লাল অংশটা আমি ফাইনালি ক্রসিং ওভার করলাম অল্প একটু জিন নিয়ে, যেখানে যে ঘটনাটা ঘটছে, পিঙ্কটা শুধু আসতে পারছে, ইয়েলোটা আসতে পারে নাই। লিঙ্ক জিন হলে এটা হওয়া একটু টাফ, লিঙ্ক জিন একসাথে থাকবে, তো লিঙ্ক জিন না, নন লিঙ্ক জিনের ক্ষেত্রে দেখো তো এই ক্রসিং ওভারটার এই ক্রসিং ওভারটা কি সেম সেম হয়, একটু জটিল হয়ে যাচ্ছে, বাট দেখো তো সেম সেম না। তাহলে জিনগুলো যত কাছাকাছি থাকবে, জিনগুলো যত কাছাকাছি থাকবে, ক্রসিং ওভারে তাদের সেপারেট হওয়ার সম্ভাবনা বাড়বে না কমবে? জিনগুলো যত কাছাকাছি থাকবে, ক্রসিং ওভারের ফলে ওদের সেপারেট হওয়ার যাওয়ার সম্ভাবনা বাড়বে না কমবে? বলো, মাথা কাটে উত্তর দাও। জিনগুলো যত কাছাকাছি থাকবে, ক্রসিং ওভারের ফলে তাদের পৃথক হওয়ার সম্ভাবনা কমবে রে পাগল, আন্দাজে উত্তর দিয়ে দিছে। জিনগুলো যত কাছাকাছি থাকবে, ধর জিন যত কাছাকাছি, ক্রসিং এ পৃথক হওয়া সম্ভাবনা কম। কারণ এইটা অলওয়েজ হয় না, এই কেসটা খুবই কম হয়, এইটাই বেশি হয় যে ক্রসিং ওভারের ফলে এটা থাকাতে তোমাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হয়েছে, এটা সরাই দিই। ক্রসিং ওভারের ফলে এইটুক পুরাপুরি এখানে শিফট করছে, এইটুক পুরাপুরি এখানে জোন নিয়ে শিফট করছে, খালি এইটুক জায়গায় নিয়ে ক্রসিং ওভার হয়, এটা খুবই কম। মাঝে মাঝেই থাকলে তারা যদি কাছাকাছি থাকে, ক্রসিং ওভারের ফলে তার পৃথক হওয়ার চান্স খুব কম, এই জিনিসটা খুব কম ঘটে। যত দূরে দূরে থাকবে জিন দুইটা, তাদের ক্রসিং ওভার হওয়ার পৃথক হওয়ার পসিবিলিটি বাড়বে না কমবে? মাথা ঠান্ডা করে উত্তর দিও। এই জিনটা থেকে সাদা জিনের দূরত্ব কিন্তু অনেক কম ছিল, অনেক বেশি ছিল। হলুদ জিন থেকে সাদা জিনের দূরত্ব অনেক বেশি ছিল, যার ফলে ক্রসিং ওভারের ফলে তারা পৃথক হয়ে গেছে। কিন্তু হলুদ জিন থেকে পিঙ্ক জিন কাছাকাছি বেশি ছিল, যার ফলে এইখানে তারা একসাথেই পাশে শিফট করছে। তাইলে এ দ্বারা কি বোঝা যায়? জিনগুলা কি রেখাকারে থাকে না? সায়েন্টিস্টরা এই ক্রসিং ওভারের কনসেপ্টটা যখন বুঝলো, তখন বুঝলো জিনগুলো আসলে এরকম লিনিয়ার ভাবে থাকে, একটা পর একটা। ক্রসিং ওভার না হলে এটা বুঝতে পারতো না, কারণ জিন তো অনেক ভাবে কাটতে পারে। বিভিন্ন রকমের ক্রসিং ওভার থেকে সায়েন্টিস্টরা বিভিন্ন রকমের জিন কাটাকাটির সম্পর্কে ধারণা পাইলো, এবং কাটাকাটি গুলা কেমনে হয়েছে বুঝতেছো কি? ওইভাবে স্টুডেন্টরা সব বোবা হয়ে আসো, কিছু কোনো উত্তর পাচ্ছি না ওইভাবে স্টুডেন্টের কাছ থেকে। ফেসবুকরাও দেখি বোবা হয়ে আছে আজকে, মানে খুব কঠিন জিনিস পড়াই ফেলতেছি এরকম মনে হচ্ছে। উত্তর দিও যে বুঝতেছি, কে কে বুঝো নাই? অনেকেই বুঝো নাই, বুঝলে ঠিক উত্তর দিতাম, ভুল উত্তর দিচ্ছ সবাই গণহারে। ক্রসিং ওভার কাছাকাছি জিনগুলাকে সেপারেট খুব বেশিটা করতে পারে না, কাছাকাছি যে জিনটা আছে এটাকে খুব বেশিটা ক্রসিং ওভার সেপারেট করতে পারে না। যে জিন দূরে দূরে আছে, যেমন এইখান থেকে হলুদ থেকে সাদা অনেক দূরে, এই জন্য এত দূরে তো ক্রসিং ওভার হওয়ার ফলে এ এই জায়গায় থেকে গেছে আর এরা এই জায়গায় শিফট করছে। আর যদি কিছু বুঝতেই না পারো তাহলে দরকার নেই, মুখস্থ করো। বুঝতে না পারলে মুখস্থ করো যে জিনের রেখাকার বিন্যাসটা ক্রসিং ওভারের ফলে সায়েন্টিস্টরা পরে ধারণাটা পাইছে, আর ক্রোমোজোম ম্যাপিংটা এর মাধ্যমে করতে পারছে। ক্রোমোজোম ম্যাপিংটা কেমনে করছে? ক্রোমোজোমের কোন জায়গায় কোন জিন আছে সেটাকে ম্যাপিং করা, সেটাকে বের করা। এই যে তুমি যদি রেখাকার বিন্যাস বের করতে পারো, তাহলে বিভিন্ন জায়গায় ক্রসিং ওভার করে তুমি সেগুলার কি করতে পারবা? অবস্থানও ভালো করে জানতে পারবা, ক্রোমোজোমের ম্যাপিং করতে পারবা। ক্রোমোজোম ম্যাপিং মানে কি? একটা ম্যাপে কি থাকে, একটা ম্যাপে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় রাস্তা কেমন, কোন জায়গায় স্কুল, সব জানা যায় না? তেমনি কোন জায়গায় কোন জিন আছে ক্রোমোজোমে সেটা ভালো করে জানা যায় ক্রোমোজোম ম্যাপিং এর মাধ্যমে, এবং এইভাবে জিনের অবস্থানও নির্ণয় করা যায় ক্রসিং ওভারের ফলে। ঠিক আছে, জেনেটিক ম্যাপও তৈরি করা যায় ক্রসিং ওভারের ফলে। ক্রোমোজোম ম্যাপ আর জেনেটিক ম্যাপ মোটামুটি সেম। পুরো ক্রোমোজোমের ম্যাপ করাটা ক্রোমোজোম ম্যাপ, আর সেখান থেকে জিন ধরে ধরে ম্যাপ করাটা হচ্ছে জিনের ম্যাপিং।
কারণ যেহেতু এক একটা ক্রসিং ওভার এক এক জায়গায় হয়েছে, এটুকু তো মনে আছে আগের দিন বলছিলাম, এক একটা ক্রসিং ওভার কি এক এক জায়গায় হয় না? বলো তো, এক একটা ক্রসিং ওভার এক এক জায়গায় হয়। তাহলে এক এক জায়গায় ক্রসিং ওভার তুমি যদি বের করতে পারো, বিভিন্ন জায়গায় ক্রসিং ওভার তুমি যদি বের করতে পারো, তাহলে কি তুমি বিভিন্ন জায়গার জিনকে তুমি বের করতে পারবা। কারণ এলোমেলো যখন হয়ে যাবে একদিক থেকে আরেক দিকে, তখন তো তুমি জিনের রেখাকার বিন্যাস, যেহেতু জিন যদি রেখায় রেখায় থাকে, সমান্তরাল একটার পর একটা রেখায় রেখায় থাকে, তাহলে তো এলোমেলো হয়ে কাটার সুযোগ নেই। জিন যদি দেখো, জিনটা তো এরকম রেখায় রেখায় থাকে, যে এইভাবে থাকে না, এইভাবে থাকে না, এলোমেলো থাকে না, সমান্তরাল রেখায় রেখায় থাকে, তুমি আরামসে কাটতে পারবা। ঠিক আছে। ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভেরিয়েশনও তৈরি হতে পারে। জেনেটিক ভেরিয়েশন মানে কি? জিনের পরিবর্তন, নতুন নতুন ভাবে জিনের পরিবর্তন হতে পারে। জেনেটিক ভেরিয়েশন মানে জিনের পরিবর্তন অ্যাকচুয়ালি। জেনেটিক ভেরিয়েশন মানে তুমি এটাকে বলতে পারো যে দুইটা প্রাণীর মধ্যে জিনের পার্থক্য, এটাই জেনেটিক ভেরিয়েশন। তাহলে এই লাইনগুলো যে যে বোঝো নাই, এইটা এইটা আর এইটা যে বোঝো নাই, মুখস্থ করো ডাইরেক্ট, শেষ। যে বুঝছো আলহামদুলিল্লাহ, যে বুঝো নাই মুখস্থ করো, বহুপদী আসবে। কথা ক্লিয়ার? ক্রোমোজোম ম্যাপ, জেনেটিক ম্যাপ, জিনের রেখাকার বিন্যাস, জিনের অবস্থান ক্রসিং ওভারের মাধ্যমে ভালো করে জানা গেছে। দ্যাটস ইট, এটা মুখস্থ করো। আর যারা বুঝছো তারা আলহামদুলিল্লাহ। মাইটোসিস মিওসিসের পার্থক্য নিজেরা পড়বা, আমি এখানে আমার আমার পড়ানোর মতো কিছু নাই। 100% ইম্পর্টেন্ট, কারণ এটা সৃজনশীল আসে, 100% ইম্পর্টেন্ট, সৃজনশীল আসবে। ঠিক আছে, সৃজনশীল আসবে। মাইটোসিস আর মিওসিসের পার্থক্য আমার পড়ানোর মতো কিছু নাই। একটু দেখাই দিই, মাইটোসিস কোথায় হয়? দেহকোষে হয়। মিওসিস কোথায় হয়? মিওসিস জীবের জনন মাতৃকোষ, জার্মিনাল এপিথেলিয়াল সেলে হয়। মাইটোসিসের কোষের সংখ্যা হয় 2টা, মিওসিসে হয় 4টা। মাইটোসিসে ক্রোমোজোম সমান থাকে, মিওসিসে ক্রোমোজোম অর্ধেক হয় এবং ভিন্ন ভিন্ন হয়। মাইটোসিসে ইন্টারফেসটা দীর্ঘস্থায়ী, মিওসিসে ইন্টারফেসটা তুলনামূলক কোমল ক্ষণস্থায়ী। মাইটোসিসে সিনাপসিস বা বাইব্রেন্ট এরকম কিছু হয় না, মিওসিসে হয়। মাইটোসিসে ক্রসিং ওভার হয় না, মিওসিসে হয়। মাইটোসিস বিবর্তন আর যৌনক্রমে কোনো ভূমিকা রাখে না, মিওসিস রাখে। মাইটোসিসে কোনো ক্রোমোমিয়ার দেখা যায় না, দানা দেখা যায় না, মিওসিসে ক্রোমোমিয়ার দেখা যায়। মাইটোসিসে মধ্য দশাটা দীর্ঘস্থায়ী, নিউক্লিয়াসের মধ্যবর্তী দশাটা দীর্ঘস্থায়ী, এখানে কম। সেন্ট্রোমিয়ার এখানে লম্বালম্বি ভাগ হয় মেটাফেজ ধাপে, কিন্তু মিওসিসের মেটাফেজ 1-এ হয় না, মেটাফেজ 2-এ হয়। এখানে এই পয়েন্টটা পড়ার দরকার নেই। মাইটোসিসে নিউক্লিয়াসের ক্রোমোজোম একবার বিভাজিত হয়, মিওসিসে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার, N2C1 দিয়ে মনে রাখবা। ক্রোমোজোম কিন্তু প্রথমবার সেভাবে করে কিন্তু বিভক্ত হইতে আমরা দেখি নাই, পরে এসে বিভক্ত হয়েছে। প্রথম মাইটোসিসে কি ক্রোমোজোম ভাগ হয়েছিল মেটাফেজে? বলো, হয়েছিল? মেটাফেজ 1-এ কি ক্রোমোজোম বিভাজিত হয়েছিল? একটা ক্রোমোজোমের যে জায়গায় একটা জিন থাকে, অন্য ক্রোমোজোমের সেই জায়গায় কি ক্রসিং ওভার হবে? হোমোলোগাস ক্রোমোজোম সেম জায়গায় হবে, সেম জায়গায়, ইয়েস। ভাই মিউটেশনে কি নিউ জিন ঢুকে যায়? ভাই মিউটেশনে নিউ জিন ঢুকে না, তোমার জিনই পরিবর্তনে অন্য একটা জিন হয়ে যায় মিউটেশনে। তোমার নতুন করে জিন ঢোকার তো কোনো চান্স নেই, তোমার জিনটাই পরিবর্তনে অন্য জিন হয়ে যায়, এটাই মিউটেশন। সংগঠিত মাইটোসিস, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড যে কোনো কোষে হইতে পারে। মিওসিস অলওয়েজ ডিপ্লয়েড কোষে, অ্যাটলিস্ট হ্যাপ্লয়েড কোষে কখনো হবে না, এটা মাথায় রাখবা। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় না মাইটোসিস দিয়ে, মিওসিস দিয়ে ব্যাখ্যা করা যায়। ওকে, এখন আসো তোমাদেরকে বিভিন্ন প্রকারের মিওসিস দেখাবো, একটু উপরে যেতে হবে। এর আগে যে কথাগুলো আছে এগুলো নিজেরা রিডিং পড়বা, বিজ্ঞানীর নাম দাম, এগুলো আমার পড়ার মতো কিছু নাই। বিজ্ঞানীদের নাম টাম তোমার নিজেরা পড়বা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে। সর্বপ্রথম কে সার্সবুর্গার কখন লক্ষ্য করছে, ফার্মার আর মুর কি করছে, বুভারি কি করছে, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা, এগুলো নিজেরা একটু পড়ে নিবা, এখানে আমার বলার মতো কিছু নাই। আসো এই জায়গায়, মিওসিস কোথায় হয়? 3 টাইপের মিওসিস আছে, টার্মিনাল মিওসিস, স্পোরিক মিওসিস, আর ওটা হচ্ছে জাইগোটিক মিওসিস। এটা নিয়ে চলো আমি একটু কথাবার্তা বলি। মাজেদা ম্যাডামের বইয়ের মধ্যে এই জিনিসটা বেশি সুন্দর করে দেওয়া, মাজেদা ম্যামের বইয়ের মধ্যে বেশি সুন্দর করে দেওয়া। কি দেওয়া? এক প্রকার মিওসিস, এটাকে বলা হয় গ্যামেটোজেনিক মিওসিস। গ্যামেটোজেনিক মিওসিস, গ্যামেটোজেনিক মিওসিস, যেটা কিনা তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে টার্মিনাল মিওসিস বলছে। টার্মিনাল, টার্মিনাল মানে প্রান্ত, মানে শেষ, যেখানে এসে শেষ হয়ে যায় মিওসিস। আর যেখানে আসে আর নতুন করে মিওসিস হওয়ার কিছু নাই, সব শেষ। তার মানে এটা কেমন? একটা ডিপ্লয়েড কোষ মিওসিস 1-এর মাধ্যমে হ্যাপ্লয়েড একটা হয়, তারপরে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এটাই কি আমরা এখন শিখলাম না বলো তো ভাইয়া?
এদিকে আমরা শিখলাম না এতক্ষণ, এবং এইগুলাই ধাপে ধাপে কিসে পরিণত হবে, এইগুলাই ধাপে ধাপে কিসে পরিণত হবে, স্পার্ম বা শুক্রাণুতে পরিণত হবে, হ্যাপ্লয়েড স্পার্ম বা শুক্রাণুতে পরিণত হবে, বলতো এটা আমরা শিখলাম না, এইগুলাই গ্যামেট হয়ে যাবে। তো এই ধাপটা থেকে তো আমরা গ্যামেট পাইছি, এই জন্য এটার নাম গ্যামেটোজেনিক মিওসিস, এই জন্য এটাকে গ্যামেটোজেনিক মিওসিস বলে। আর টার্মিনাল মিওসিস মানে টার্মিনেশন, মানে এখানে সমাপ্তি, এর ফলে এরপরে আর এর মিওসিস হওয়ার সুযোগ নাই, এরপরে তার একটাই কিছু করার আছে, সেটা কি আরেকটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নতুন জায়গা তৈরি করা, এর ফল এইখানে এর সমাপ্তি, এই জন্য টার্মিনাল মিওসিস। ঠিক আছে, এটাকে বলা টার্মিনাল মিওসিস। তাহলে ডিপ্লয়েড জীবের মিওসিস ঘটে গ্যামেট গঠনের ঠিক পূর্বে, শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন বা ডিম্বাণু থেকে ডিম্বাণু তৈরি, এই জন্য মিওসিসকে টার্মিনাল মিওসিস বলে। যেটা আমরা রেগুলার যেটা শিখি বা যেটা আমরা শিখলাম, এটা টার্মিনাল মিওসিস। এই হচ্ছে মিওসিসের একটা টাইপ, টার্মিনাল মিওসিস, মাদ্রা ম্যাডামে সুন্দর করে লেখা আছে। 2 নম্বর মিওসিসের নাম হচ্ছে স্পোরিক মিওসিস। আচ্ছা, গ্যামেটোজেনিক মিওসিস যেটা, গ্যামেটোজেনিক মিওসিস যেটা, সেটা কিন্তু শুক্রাণু আর ডিম্বাণু তৈরির আগে হয়, শুক্রাণু ও ডিম্বাণু গঠনের জন্য হয়। যেহেতু শুক্রাণু আর ডিম্বাণু গঠনের জন্য, জেনিক মানে কি উৎপন্নকারী, জেনেসিস মানে উৎপন্ন, আর গ্যামেটো মানে কি গ্যামেট, মানে গ্যামেট উৎপন্নকারী মিওসিস। স্পোরিক মিওসিসকে স্পোরোজেনিক মিওসিস বলে, স্পোরোজেনিক মিওসিস বলে, স্পোরোজেনিক, জেনিক মানে উৎপন্ন আর স্পোরো মানে স্পোর। দেখো পরাগধানীতে, ফুলের কি পরাগধানী থাকে না, ফুলের যে পরাগধানী থাকে, পরাগধানীতে প্রথম দিকে কোষগুলো ডিপ্লয়েড থাকে, ঠিক আছে, প্রথম দিকে কোষগুলো কি থাকে, ডিপ্লয়েড থাকে। এই ডিপ্লয়েড কোষে একটা প্রাথমিক জনন মাতৃকোষ তৈরি হয়, জনন মাতৃকোষ তৈরি হয়, সেইখানে মিওসিস হয়, মিওসিস হয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, হ্যাপ্লয়েড স্পোর, যেমন পরাগরেণু, 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 পোলেন স্পোর, রেণু মানে স্পোর। তাহলে এখানে মিওসিস প্রক্রিয়া একটা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো, যার নাম পরাগরেণু। এই সবুজটা হচ্ছে পরাগরেণু। এখানে কি শুক্রাণু তৈরি হলো না, এই পরাগরেণু থেকে তুমি পরবর্তীতে 2টি শুক্রাণু পাবা। এগুলো ডিটেলস আমরা ফিউচারে আরো জানবো, এখন আর দরকার নাই। তাহলে এখানে মিওসিস প্রক্রিয়া কি তৈরি হলো ভাইয়া বলতো, মিওসিস প্রক্রিয়া শুক্রাণু তৈরি হলো না, মিওসিস প্রক্রিয়া স্পোর তৈরি হলো। কি তৈরি হলো, স্পোর, যে স্পোরের নাম পরাগরেণু, মাইক্রোস্পোর তৈরি হয়, এরকম মেগাস্পোর তৈরি হয়, স্পোর তৈরিকারী। এরকম আরো আছে, তোমাদের যখন মশ পড়াবো তখন তোমরা দেখবা, মশের ক্ষেত্রে, মশার ফান যখন পড়াবো, মশার ফানের ক্ষেত্রে তাদের স্পোর মাতৃকোষ থাকে প্রথমে, সেখানে মিওসিস হয়, তারপরে স্পোর তৈরি হয়, সেই স্পোর থেকে পরবর্তীতে শুক্রাণু ডিম্বাণু পরবর্তীতে তৈরি হয়। তো শুক্রাণু ডিম্বাণু আগে আসে না, আগে স্পোর আসে, তারপর শুক্রাণু আসে। এই জন্য এটাকে স্পোরোজেনিক মিওসিস, মানে এখানে মিওসিসের মাধ্যমে আমি কাকে পাচ্ছি বলো, এখানে আমি মিওসিসের মাধ্যমে কাকে পাচ্ছি, হ্যাঁ এটা স্পোরের, পরাগরেণু, এটা পরাগরেণু। এখানে মিওসিস প্রক্রিয়া আমি কি পাচ্ছি, উত্তর দাও, স্পোর পাচ্ছি, এই জন্য স্পোরোজেনিক। এখানে কি শেষ হয়ে গেছে এর কাজ, এর ফলে কি সে সামনে আগায় নাই, এরপরে কিন্তু সে বিভাজিত হয়ে দূরে শুক্রাণু তৈরি করছে, বাই দ্য ওয়ে, এরপরে কিন্তু সে বিভাজিত হয়ে দূরে শুক্রাণু তৈরি করছে। তা দেখো তো, এটাও তো একটা জনন কোষের মতোই, এর সংখ্যা বৃদ্ধি কি মাইটোসিস প্রক্রিয়া হয়েছে না, এখানেও তো মাইটোসিস হয়েছে, তাহলে এখানেও তো মাইটোসিস হইতে পারে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি এমনিই হয়, শুক্রাণুর সংখ্যা এমনিই তো পারে, স্পোরিক। এবং এটা কি এখানে সে শেষ হয়ে গেছে না, এরপরে আরো বাড়ছে, এই জন্য এটাকে আমি টার্মিনাল বলি, টার্মিনাল এখানে এসে শেষ, এরপরে কিছু করার নেই, এরপরে হয় সে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে, তাহলে নষ্ট হয়ে যাবে, এখানে সে আরো সামনে আগাইছে, স্পোরিক মিওসিস। আর 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারটা আরো মজা, এটা আরো অনেক মজা, সেটা হচ্ছে জাইগোটিক মিওসিস। জাইগোজেনিক মিওসিস বলতে মাজেদা ম্যাডামের বইয়ের মধ্যে, বাট এটাকে জাইগোজেনিক বলা উচিত না। জাইগোজেনিক মানে কি জাইগোট তৈরির মিওসিস, আসলে তো জাইগোট তৈরি হচ্ছে না, জাইগোটে মিওসিস হচ্ছে, এটার নাম জাইগোটিক মিওসিস, মানে মিওসিসে জাইগোটে হবে। দেখো তো, এই শুক্রাণু যে ডিম্বাণু পেয়ে যায়,
তাহলে সেটা কি হ্যাপ্লয়েড থাকবে না ডিপ্লয়েড হয়ে যাবে? অবশ্যই ডিপ্লয়েড হয়ে যাবে। এই শুক্রাণুটা যদি ডিম্বাণু পেয়ে যায় তাহলে সে ডিম্বাণু ডিপ্লয়েড হয়ে যাবে। ডিপ্লয়েড হওয়ার পরে মাইটোসিস প্রক্রিয়া চলতে থাকবে, তাই না বলো? এটা শুক্রাণু ডিম্বাণুকে পেলে ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড হওয়ার পরে মাইটোসিস প্রক্রিয়া ডিপ্লয়েড 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 চলতে থাকবে। সো অন, এখানেও একই অবস্থা। এই শুক্রাণু যদি ডিম্বাণুকে পায় ডিম্বাণু ডিম্বাণু ডিপ্লয়েড 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 চলতে থাকবে। কারণ জীবটা তো আগে ডিপ্লয়েড ছিল, জীবটাকে কি ছিল? ডিপ্লয়েড ছিল। আর আমি এমন একটা জীব নিয়ে কাজ করতেছি, এটা মশার ফানের ক্ষেত্রে হয়, এমন একটা জীব নিয়ে কাজ করতেছি যার দেহটা হ্যাপ্লয়েড। এমন একটা জীব নিয়ে কাজ করতেছি যার দেহটা হ্যাপ্লয়েড। এটা হচ্ছে ইউলোথ্রিক্স শৈবাল। এটা হচ্ছে একটা শৈবাল যার নাম হচ্ছে ইউলোথ্রিক্স, যার ক্লোরোপ্লাস্ট কি আকৃতির? গাডল বা ফিতা আকৃতির। মনে কি আছে? গাডল বা ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট। এই যে গাডল বা ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট, এই হচ্ছে হোলফাস্ট। হোলফাস্ট ইউলোথ্রিক্স শৈবাল, এটা শৈবাল ইউলোথ্রিক্স। আগেও দেখাইছি এই জিনিসটা তোমাদেরকে, খেয়াল করো। ইউলোথ্রিক্সের দেহ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? দেখি কার মনে আছে, দেখি কার মনে আছে। ইউলোথ্রিক্সের দেহ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এর একটা কোষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এর দেহ কোষ হ্যাপ্লয়েড, সে হ্যাপ্লয়েড থাকে। ইয়েস, ভেরি গুড, মনে আছে তোমাদের। এর দেহ হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড দেহ থেকেই হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হবে। হ্যাপ্লয়েড কি তৈরি হবে? জনন কোষ তৈরি হবে। হ্যাপ্লয়েড থেকে তো আর ডিপ্লয়েড হবে না, তাই না? আর জনন কোষ হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড দেহ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয়ে যাবে। শুক্রাণু বলতে পারো, পুংগ্যামেট। শুক্রাণু বললে বলবো পুংগ্যামেট তৈরি হবে। ঠিক আরেকটা ইউলোথ্রিক্স থেকে এই সেম জিনিসটা দেখো, এই সেম জিনিসটাই আরেকটা ইউলোথ্রিক্স থেকে আসবে। এই সেম জিনিসটা আরেকটা ইউলোথ্রিক্স থেকে আসবে। তাহলে আমরা বলতে পারি আরেকটা ইউলোথ্রিক্স থেকেও হ্যাপ্লয়েড গ্যামেট আসবে। এর থেকে যেরকম আসছে এর থেকে এরকম আসছে হ্যাপ্লয়েড গ্যামেট। এই গ্যামেটগুলো যখন মিলিত হবে তখন কি হয়ে যাবে? পুংগ্যামেট স্ত্রীগ্যামেট যখন মিলিত হবে, পুংগ্যামেট স্ত্রীগ্যামেট, এটা ধরো পুংগ্যামেট, এটা ধরো স্ত্রীগ্যামেট, পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট যখন মিলিত হবে তো সেটা কি হয়ে যাবে? ডিপ্লয়েড হয়ে যাবে। এখন বলো, এই ইউলোথ্রিক্স শৈবালটা কি ডিপ্লয়েড ছিল কখনো? সে কি তার জীবদ্দশা কখনো ডিপ্লয়েড ছিল? এখন তুমি যদি মাইটোসিস করতে থাকো এটার মতো বা এর মতো, এখন তুমি যদি মাইটোসিস করতে থাকো সে ডিপ্লয়েড হয়ে যাবে না? সুতরাং একে জোরপূর্বক হইলেও 4টা হ্যাপ্লয়েড কোষ বানাইতে হবে, তাহলে এখানেই মিওসিস হবে। জোরপূর্বক হইলেও এখানে তুমি কি করতে হবে? জোরপূর্বক না, এটা অটোমেটিক হবে, মিওসিস করতে হবে। তাহলে এখানে মিওসিসটা কোথায় হইলো বলো? 2n মানে কি? জাইগোট। 2n মানে কি? জাইগোট। এই হ্যাপ্লয়েড, এই 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করলো, 4টা হ্যাপ্লয়েড কোষ, 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হইলো। এই 4টা হ্যাপ্লয়েড কোষ থেকে পরবর্তীতে 4টা ইউলোথ্রিক্স তৈরি হয়ে যেতে পারবে। মানে এইগুলাই পরবর্তীতে আবার ইউলোথ্রিক্সে শিফট হবে। তাহলে এখানে মিওসিসটা কই হইলো বলো? শুক্রাণু ডিম্বাণু তৈরি করার জন্য কি মিওসিস লাগছিল? হ্যাপ্লয়েড ছিল, সে অটোমেটিক হ্যাপ্লয়েড শুক্রাণুতে পরিণত হয়েছে। এখানে মিওসিসটা হচ্ছে জাইগোটে, এটাই জাইগোটিক মিওসিস। এটা অনেক ব্যতিক্রমধর্মী একটা জিনিস, বাট খুব মজার। ব্যতিক্রমধর্মী জিনিস বাট মজার জিনিস। যাই হোক, এগুলা শৈবাল ছত্রাকে হয়। তাহলে মাজেদা ম্যাডামের বইয়ের মধ্যে খুব সুন্দর করে উল্লেখ করা আছে, জাইগোটিক মিওসিস হবে শৈবাল ছত্রাকে, স্পোরিক মিওসিস হবে মশ, ফার্ন, আবৃতবীজী, ইভেন নগ্নবীজিতেও হয়। ঠিক আছে, নগ্নবীজিতে মেগাস্পোর মাইক্রোস্পোর তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে। আর গ্যামেটোজেনিক মিওসিস হবে শুক্রাণু ডিম্বাণু তৈরির জন্য, মানে উচ্চ শ্রেণীর জীবে, উচ্চ শ্রেণীর প্রাণীতে, উচ্চ শ্রেণীর প্রাণীতে। মাজেদা ম্যাডামের বই খুব সুন্দর করে লিখে দিয়েছে এই জিনিসগুলো। তাহলে এই যে এইগুলোই লিখছে, আমি আর ভিতরে গেলাম না। জীবনের ধারাবাহিকতা রক্ষায় মিওসিসের ভূমিকা, এটা তোমার রিডিং দিবা সিকিউ এর জন্য। রিডিং দিও, রিডিং দিলেই পারবা। 19 পড়ে আসছো, এটা আগের কথাই লিখছে। ওকে, মিওসিসের বৈশিষ্ট্য এখানে পড়ার কিছু নাই, মিওসিসের বৈশিষ্ট্য লাগে না, আগের সবকিছু পড়ে ফেলছি। জন মাতৃকোষে হয়, নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোমে 1বার,
ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, প্রোফেজক অনেক দীর্ঘ, 5টা উপপর্যায় আছে, হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড় বেঁধে বাইভ্যালেন্ট হয়, জিন বিনিময় হয়, 4টা হ্যাপ্লয়েড কোষ হয়, ক্রোমোজোম স্বতন্ত্রভাবে বিন্যাস হয়, নিজের মতো করে বিন্যাস হয়, মাতৃগুণে সমগুণ সম্পন্ন কখনোই হয় না, নতুন নতুন কোষে চারিত্রিক বৈশিষ্ট্য হয়, এগুলো সবই পড়ে ফেলছে। তো এখানে আর নতুন করে পড়ার কিছু নাই। লাস্ট টপিক, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হুদাই রাখছিলাম বাধায়, সহজ জিনিস। এই একটা সংজ্ঞা, একটা সংজ্ঞাকে আমি 4টা ভাগে ভাগ করব। দেখো অ্যামাইটোসিসের সংজ্ঞাটাকে আমি 4টা ভাগে ভাগ করব। দেখো, একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। মানে না, মাইটোসিস মানে যে মাইটোসিস না, মাইটোসিস যা ঘটে এগুলো তার মধ্যে ঘটবে না, এটাই হচ্ছে অ্যামাইটোসিস। কি বলবো অ্যামাইটোসিস থেকে? মানে অ্যামাইটোসিসে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়, এটা প্রথম কথা। একটা মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ তৈরি হয়, কিন্তু কোনো জটিল মাধ্যমিক পর্যায় নাই, কোনো ইন্টারফেস কিচ্ছু নাই, কোনো ঝামেলা নাই, কোনো গ্যাঞ্জাম নাই। জাস্ট নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একসাথে সরাসরি বিভক্ত হয়ে যাবে। এই জন্য এটাকে সরাসরি বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন বলা হয়। সরাসরি কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন বলা হয়। চিত্র দেখি আমরা, এই যে জটিল কিছু নাই, সরাসরি দেখো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দুটোই এরকম ভাঁজ হচ্ছে, জেনেটিক বস্তু ভাঁজ হয়ে দুই দিকে গেছে, দুটো কোষ আলাদা হয়ে গেছে। এখানে পড়ার মতো কিচ্ছু নাই। তবে একটা কথা মনে রাখবা, ইস্ট অ্যামিবার এককোষী জীবে এই বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যামাইটোসিস হয় না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বিবিভাজন মানে কি বাইনারি ফিশন, দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস এক না। এটা আমরা অনুজীব অধ্যায়ে তোমাদের দেখাই দিব। অনেকে বলে ব্যাকটেরিয়াতে কোন কোষ বিভাজন দেখা যায়, ডাইরেক্ট দাগায় দেয় অ্যামাইটোসিস, এবং এটা বোর্ডেও আসছে এই প্রশ্নটা, ব্যাকটেরিয়াতে কোন কোষ বিভাজন, কি বিভাজন? অ্যামাইটোসিস। এবং বোর্ডে এটাকে আনসার দেওয়াও হয়েছে। আমরা যে বই দিছি না, এই বইয়ের মধ্যে দেখবা অ্যামাইটোসিসে অ্যামাইটোসিস আনসার দেওয়া, ব্যাকটেরিয়াতে অনেক জায়গায় আনসার দেওয়া, কিছু করার নেই, ওই বছর বোর্ডে এটাই আনসার ধরা হয়েছিল। বাট অ্যাকচুয়ালি অ্যামাইটোসিস ব্যাকটেরিয়াতে হয় না, ব্যাকটেরিয়াতে হয় দ্বিবিভাজন, ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস হয় না। হ্যাঁ, এটা একই জিনিস, প্রায় কাছাকাছি বাট সেম না। বিজ্ঞানী স্টার্সবার্জারের মতে অ্যামাইটোসিস থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। বিজ্ঞানী স্টার্সবার্গের কথাটা বলছে। আচ্ছা, এখন তোমাদেরকে দেখাই দিই দুটো পার্থক্য কি, এবং এটা দেখা আজকে ক্লাস শেষ, চ্যাপ্টার শেষ। দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি ঘটে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একই সাথে কোনো মাধ্যমিক পর্যায় ছাড়া, তাহলে এই একটা কোষ, এর সাইটোপ্লাজম, এই হচ্ছে কোষের নিউক্লিয়াস। এটা এক কোষী ক্ষেত্রে হয়, অ্যামিবা, ছত্রাক, অ্যামিবা, ইস্ট অ্যামিবা, অর্থাৎ প্রকৃত কোষ, ব্যাকটেরিয়া আদি কোষ, এজন্য তার দ্বিবিভাজন। এটা কিন্তু প্রকৃত কোষ, ঠিক আছে? তো এখানে ডট 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 গুলো না দিয়ে আমরা একটা কাজ করি, ডট ডট না দিয়ে আমরা এইভাবে নিউক্লিয়াস দিয়ে, নিউক্লিয়াসের ভিতরে আমরা এভাবে ধরো ক্রোমোজোম দিয়ে দিলাম, দেখাই দিলাম ক্রোমোজোম দেখাই দিলাম। এই কোষ বিভাজনে কি হয়, এই যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একসাথে বিভাজন হওয়া শুরু করে। সাইটোপ্লাজম একটু দুই দিক থেকে এরকম খাঁজ তৈরি করা শুরু করে, নিউক্লিয়াসেরও সেম কাহিনী হয়, একটু খাঁজের মতো তৈরি করা শুরু করে, এবং তার ভিতরে যে ডিএনএ টুকু আছে সেটাও ডাবল কপি হওয়া শুরু করে, মানে সবকিছু সমান্তরালে বিভাজন হওয়া শুরু করে, সাইটোপ্লাজমও নিউক্লিয়াসের ভিতরে যা জিনিসপত্র আছে তারাও। এবং খাঁজটা আস্তে আস্তে বড় হইতে থাকে, এবং ইন দ্য মিন টাইম এর ভেতরে জেনেটিক বস্তু যেগুলো আছে সেগুলো ডাবল কপি হয়ে দুই দিকে অবস্থান নেওয়া শুরু করে,
জেনেটিক বস্তুর ডাবল কপি হয়ে যায় যদি অবস্থান নেওয়া শুরু করে, এবং একটা পর্যায়ে এই পুরো জিনিসটাই মাঝ বরাবর সেপারেট হয়ে নতুন দুটা কোষ আকারে আলোকপাত করে। এই হচ্ছে অ্যামাইটোসিস, এটাই অ্যামাইটোসিস। দিস ইজ কল্ড অ্যামাইটোসিস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাইনারি ফিশন এন্ড অ্যামাইটোসিস? এই অ্যামাইটোসিস কার হচ্ছে? ইস্ট, অ্যামিবা, মাথায় রাখবা, ইস্ট অ্যামিবা বোথ অফ দেম আর প্রকৃত কোষ। ঠিক আছে, ব্যাকটেরিয়া আদি কোষ। হোয়াট হ্যাপেন্স ফর এ ব্যাকটেরিয়া? এগেইন ধরে নিলাম এটা একটা ব্যাকটেরিয়া। প্রথমেই যে ব্যাপারটা, প্রথমেই যে পার্থক্যটা চলে আসে, ব্যাকটেরিয়ার কি নিউক্লিয়ার মেমব্রেন থাকে? প্রথমেই যেই বড় তফাৎটা তৈরি হয়, যেই কারণে আমি এটাকে বলতে পারি না, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি এটাকে অ্যামাইটোসিস বলতে পারি না। বলো, ব্যাকটেরিয়ার কি নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়? হয় না, হয় না, তাই না? তাহলে জিনিসের সেম কেমনে হয়? লম্বা করে দিই, ব্যাকটেরিয়া গুলো এরকম শেপের হয়। কি হয়, এই ডিএনএটা আস্তে আস্তে নিউক্লিয়াসের মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়। এটা প্রথম ধাপ। প্রথম ধাপেই ডিএনএটা নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কি হয়? অ্যাটাচ হয়, প্রথম ধাপ। এরকম কোনো ঘটনা কি তুমি ইয়েতে দেখছিলে একটু আগে? বলো, নিউক্লিয়াস ডিএনএ এর মেমব্রেনে অ্যাটাচ হয়। অ্যাটাচ হওয়ার পরে বেশি বড় হয়ে গেছে, ছোটই রাখি। পরের ধাপে কি হয়, অ্যাটাচ থাকা অবস্থাতেই এরা ডাবল কপি তৈরি করে। অ্যাটাচ থাকা অবস্থায় এরা ডাবল কপি তৈরি করে। এবং আরেকটা ঘটনা যেটা ঘটে, মাঝ বরাবর বৃদ্ধি পায়, মাঝ বরাবর বৃদ্ধি পায় এবং ডাবল কপি তৈরি করে এবং অ্যাটাচ থাকে। এবং এই পর্যায়ে এভাবে অ্যাটাচ থাকা অবস্থায় এদের মাঝ বরাবর এরকম খাদ্যের সৃষ্টি হয়। এবং অ্যাটাচ থাকা অবস্থায় এরা পৃথক হয়ে দুটো ব্যাকটেরিয়া হয়ে যায়। এটা হয়েছে কোথায়? ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়া কেমন? আদিকোষী। উপরে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যামাইটোসিস। নিচের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। দ্বিবিভাজনকে বলা হয় বাইনারি ফিশন। নাও আই থিংক ইউ গট দিস। কিভাবে তো পার্থক্য বুঝতে পারছো? আদিকোষের ক্রোমোজোমে কি ডিএনএ থাকে? ক্রোমোজোম, এটাকে তো আমি ক্রোমোজোম বলছি, আসলে এটাকে পুরোপুরি ডিএনএ বলা উচিত ছিল আর কি। আমি যে কথাটা ক্রোমোজোম বলছি এটাকে তুমি ডিএনএ হিসেবে নাও, কারণ আদিকোষে আসলে ক্রোমোজোম থাকে না, আদিকোষে থাকে ডিএনএ। সো এগুলো হচ্ছে ডিএনএ। আমি কি ক্রোমোজোম বলছি না ডিএনএ বলছি ভাইয়া? আমি কি ক্রোমোজোম বলছি না ডিএনএ বলছি? যে ক্রোমোজোম বলে থাকি কারেকশন করে নাও ডিএনএ, কারণ আদিকোষে আসলে ক্রোমোজোম তো সেভাবে থাকেই না। যেটাই বলি ঠিক করে দিও। প্লাজমিড নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই, একটা ডিএনএ পড়লেই চলবে। দ্যাটস দ্য হোল প্রসেস অফ mitosis and binary addition. And we finish this chapter. Thank you very much. আমরা আমাদের চ্যাপ্টার শেষ করলাম। পরবর্তী আপডেট তোমাদেরকে দ্রুত দিয়ে দিব কোন চ্যাপ্টার কিভাবে শুরু হবে। এটুক শিওর যে
এইটুক শিওর যে নতুন সাইকেল শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও যাও না, তোমরা কি ফোন কল পাইছো? 4টা সাইকেল একসাথে কেনার যে অফারটা, 4টা সাইকেল তোমরা চাইলে এখন একসাথে পারচেস করে, তোমরা চাইলে 4টা সাইকেল একসাথে পারচেস করতে পারো। তোমাদের পারচেস করতে 4000 টাকায় কাটবে। পারচেস করার পর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি আমি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি কি করবা, ওই 4টা সাইকেলের স্ক্রিনশটটা পাঠাবা তুমি যে পারচেস করছো। তাহলে তোমাকে ম্যানুয়ালি প্রতি সাইকেলের জন্য 150 টাকা করে ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে তোমার বিকাশে, অর্থাৎ 600 টাকা ক্যাশব্যাক দেবো। তুমি যে 5টা সাইকেল কিনো তাহলে 750 টাকা তুমি ক্যাশব্যাক করবে, এটা আমরা ম্যানুয়ালি তোমাদেরকে পাঠাবো। বিকাশ তোমাকে ক্যাশব্যাক দিবে না, আমরা তোমাকে ম্যানুয়ালি পাঠাবো ক্যাশব্যাকটা, ঠিক আছে? এন্ড এটা ভেরিফাই করতে আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। এর মধ্যে তোমাদের ওই কাঙ্ক্ষিত বিকাশ নাম্বার যেটা তোমরা দিবা, ওখানে তোমরা ক্যাশব্যাক পেয়ে যাবা, ঠিক আছে? সো আমি রিকমেন্ড করি তুমি একসাথে 4টাই কিনে ফেলো, তো তোমাদের প্রতি সাইকেলে 150 টাকা করে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই আর কি, এটা বলা ছিল তোমাদেরকে ফোন দেওয়া হয়েছিল। ফোন নাম্বারটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? একটা নাম্বার আছে লাস্টে 250 পিপুল ভাইয়ের নাম্বার, ওখানে ইয়ে করলেই পাওয়া, ঠিক আছে? তো আশা করি জানো। তো তোমরা দ্রুত রবিবারের মধ্যে দেখি কারা কারা শুভ্র ভাইয়ের সৈনিক, ভাত খায় দৈনিক, বায়োলজি পড়ে দৈনিক, দেখি কারা কারা দ্রুত সাইকেল 2 তে জয়েন করে ফেলে। তোমাদের আগ্রহ কতটুকু? অলরেডি সাইকেল 2 তে মনে হয় 86 জন না 90 জনের মতো কাছাকাছি জয়েন করে ফেলছে। তোমরা দ্রুত সবাই জয়েন করে ফেলো, কারণ প্রাণী বিজ্ঞান শুরু করতে হবে। প্রাণী বিজ্ঞান না পড়লে বায়োলজি পড়া কি থেকে যাবে, মানে অপূর্ণ থেকে যাবে। হ্যাঁ, দ্রুত জয়েন করে ফেলো, রবিবার পর্যন্ত ওয়েট করা দরকার নেই, ধুমায়া জয়েন করে ফেলো এবং বই সহ কিনে ফেলো। আমি আশা করতেছি এই মাসের 20 তারিখের মধ্যে তোমার মোটামুটি সবাই বই পাইতে থাকবা, ঠিক আছে? আমি এটা আশা করতেছি। তো তোমার বই সহ দ্রুত কিনে ফেলো, 4টা কিনো, এটা বেস্ট। 4টা কিনলে বেস্ট, তোমার 600 টাকা, বা 5টা কিনলে তোমার 750 টাকা বেঁচে যাবে। একজন বলতেছে 2টা তো কিনছি, তাহলে বাকি 4টা কিনে ফেলো। ইচ্ছা, এটা কোনো জোরাজুরি নেই, তবে সাইকেল 2 কিনো মাস্ট। 4টাই যে কিনতে হবে কোনো জোরাজুরি নেই।